শুভেচ্ছা সবাইকে। আজ পড়ছি দ্য লিটল প্রিন্স, সবচেয়ে বেশি ভাষায় অনুদিত একটি নোবেলা, যা প্রায় 505টি ভাষা অনুদিত এবং এই পর্যন্ত প্রায় 2 মিলিয়নেরও বেশি কপি বিক্রিত হয়। এই বইটি ফ্রেঞ্চ ভাষায় লিখিত এবং বইটি লিখেছেন অ্যান্তোনিও দ্য সেন্ট জুপেরি। তিনি একজন ফ্রান্সের লেখক, প্রসিদ্ধ বৈজ্ঞানিক এবং কবি। তার সবচেয়ে বিখ্যাত বই দ্য লিটল প্রিন্স। তিনি ফ্রান্সের সবচেয়ে বেশি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক এবং আমেরিকার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন। আজ আমরা এই বইটি শুরু করছি। আমার বয়স যখন 6 বছর, তখন একটা বইয়ে অসাধারণ একটা ছবি দেখি। বইটির নাম ছিল স্টোরিজ ফ্রম দ্য নেচার। এটা ছিল বহু প্রাচীন এক বনভূমি নিয়ে। ছবিটা হলো একটি বোয়া কনস্ট্রিক্টর অন্য একটি প্রাণীকে গিলে ফেলেছে, এরকম ছবি। বইয়ে লেখা ছিল বোয়া কনস্ট্রিক্টরটি তাদের শিকারকে না চিবিয়ে পুরো গিলে ফেলে। এরপর তারা নড়তে পারে না। প্রায় 6 মাস তাদের ঘুমিয়ে কাটাতে হয় এই খাদ্য পরিপাকের জন্য। আমি জঙ্গলের উত্তেজনাপূর্ণ জীবনের কথা গভীরভাবে চিন্তা করলাম। কিছুক্ষণ রং পেন্সিল দিয়ে চেষ্টা করার পর আমি আমার জীবনের প্রথম ছবি আঁকতে সক্ষম হই। আমার জীবনে আঁকা প্রথম ছবি। আমি আমার এই সেরা চিত্রকর্মটি বড়দের দেখালাম। তাদের জিজ্ঞেস করলাম এই ছবি দেখে তারা আতঙ্কিত বোধ করছে কিনা। কিন্তু তারা উত্তর দিল, আতঙ্ক? মানুষ কেন একটা হ্যাটের ছবি দেখে ভয় পাবে? আমার ছবিটি হ্যাটের ছবি ছিল না। এটা ছিল বোয়া কনস্ট্রাক্টরটির একটি হাতিকে হজম করেছে এমন একটা ছবি। কিন্তু যেহেতু বড়রা আমার ছবিটি বুঝতে পারল না, তাই আমি আরেকটি ছবি আঁকলাম। আমি বোয়া কনস্ট্রাক্টরের ভিতরে দিকটা আঁকলাম, যাতে বড়রা সহজে দেখতে পারে। বড়রা সব কিছুর ব্যাখ্যা চায়। আমার দ্বিতীয় ছবিটা দেখতে ছিল একটা বোয়া কনস্ট্রাক্টর শুয়ে আছে, তার পেটের ভিতরে একটা বড় হাতি। এই ছবি দেখে বড়রা আমাকে উপদেশ দিল, বোয়া কনস্ট্রাক্টরের ছবি দিয়ে ভেতর বা বাইরে সব থেকেই আঁকা বন্ধ করে ভূগোল, ইতিহাস, গণিত, ব্যাকরণে মনোযোগ দিতে। এই কারণেই 6 বছর বয়সে আমাকে একজন চিত্রশিল্পীর সম্ভাবনাময় ক্যারিয়ারকে বিসর্জন দিতে হয়েছিল। আমি আমার ছবি নম্বর 1 এবং ছবি নম্বর 2 এর ব্যর্থতায় হতাশ হয়েছিলাম। বড়রা তাদের নিজ থেকে সহজে বুঝতে চায় না এবং ছোটদের জন্য এটি বিরক্তিকর বারবার তাদের ব্যাখ্যা করে সব বোঝানো। তাই আমাকে অন্য পেশা বেছে নিতে হলো। আমি বিমান চালনা শিখলাম। বিশ্বের প্রায় সব জায়গায় আমি সামান্য ওড়াউড়ি করলাম। এটা সত্যি, এক্ষেত্রে ভূগোলের জ্ঞান আমাকে খুব সাহায্য করেছিল। এক পলক তাকিয়েই আমি চীন এবং আরিজোনার পার্থক্য বুঝতে পারি। মধ্যরাতে কেউ যদি হঠাৎ হারিয়ে যায়, তাহলে এরকম জ্ঞান খুব কাজে লাগে। এই জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমার অনেক অসাধারণ এবং বিচক্ষণ মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। বড়দের সাথে চমৎকার উঠা বসা হয়েছে। আমি অনেকের কাছ থেকে অনেক ভালোভাবে তাদের দেখেছি। এত কিছুর পরেও তাদের প্রতি আমার পূর্বের ধারণার কোনো পরিবর্তন হয়নি। যখন কথাবার্তায় আমার কাউকে বেশ পরিষ্কার বুদ্ধিসম্পন্ন মনে হতো, আমি তাকে আমার সেই প্রথম আঁকা ছবি দুটো দেখিয়ে পরীক্ষা করার চেষ্টা করতাম। ছবি দুটো আমি সবসময় সাথে রাখতাম। আমি দেখতে চাইতাম সেই ছবি দুটো বোঝে কিনা তারা। কিন্তু সে যাই হোক না কেন, ছবি দেখে বলতো এটা তো একরকম একটা হ্যাট। তখন আমাকে তার সাথে বোয়া কনস্ট্রাক্টর বা প্রাচীন জঙ্গল কিংবা তারাদের নিয়ে কোনো কথা বলতাম না। আমি নিজেকে তার স্তরে নামিয়ে নিয়ে তার সাথে গল্প, রাজনীতি, নেকটাই, ব্রিজ এসব নিয়ে কথা বলা শুরু করতাম। এবং বড়রা এসব কথা শুনে আমার মতে বিচক্ষণ ব্যক্তির দেখা পেয়ে খুব খুশি হতো। অধ্যায় 2। তাই মোটামুটি আমি একা জীবন কাটাচ্ছিলাম। ঠিকমতো কথা বলার মতো আসলে কেউ ছিল না। 6 বছর আগে সাহারা মরুভূমিতে বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার আগ পর্যন্ত আমার বিমানের ইঞ্জিনে কিছু একটা ভেঙে গিয়েছিল। সাথে সাথে যাত্রী বা মেকানিকও ছিল না। একা একা যন্ত্র ঠিক করা ছিল অনেক কঠিন কাজ। আমার জন্য প্রশ্ন ছিল একটাই, জীবন অথবা মৃত্যু। মাত্র 1 সপ্তাহ বেঁচে থাকার মতো পানি ছিল সাথে। প্রথম দিনে আমি বালিতে ঘুমিয়ে পড়েছিলাম। মানব বসতি থেকে সহস্র মাইল দূরে মাঝ সমুদ্রের বিধ্বস্ত জাহাজের একলা নাবিকের চেয়েও বেশি একা ছিলাম আমি।
পরদিন আমার ঘুম ভাঙল অদ্ভুত ক্ষীণ কণ্ঠ শুনে। কণ্ঠটি বলেছিল, দয়া করে আমাকে একটা ভেড়া এঁকে দাও। কি? আমাকে একটা ভেড়া এঁকে দাও। বিস্ময়ে হতবাক আমি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। চোখ কষলে নিলাম ভালো করে, চারপাশটা ভালো করে দেখলাম একজন অদ্ভুত ছোট মানুষ আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। এখানে তার একটি ছবি যা আমি পরে এঁকেছিলাম তা আপনি দেখতে পাচ্ছেন, তবে এই ছবি তার মডেল থেকে অনেক কম আকর্ষণীয়। এটা আমার দোষ না, বড়রা আমাকে ছবি আঁকার প্রতি নিরুৎসাহিত করেছে সেই 6 বছর বয়সে। আমি আর কোনো কিছুই আঁকা শিখিনি, শুধুমাত্র ভেতর থেকে বোয়া কনস্ট্রাক্টিটর এবং বাইরে থেকে বোয়া কনস্ট্রিক্টরের ছবি ছাড়া। আমি অবাক বিস্ময়ে আমার সামনে হঠাৎ আগত এই চেহারা পর্যবেক্ষণ করলাম। মনে পড়ল বিমান ক্র্যাশ করে আমি জনমানবহীন এই মরুভূমিতে এসে পড়েছি, কিন্তু এই ছোট্ট মানুষকে মনে হচ্ছে না সে পথ ভুল করে এসেছে। ক্ষুধা, ভয় কিংবা দুশ্চিন্তার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তার মধ্যে। তার মাঝে এমন কিছু নেই যাতে বোঝা যায় এই মাঝ মরুভূমিতে পথ হারিয়েছে। আমি যখন কথা বলার মতো অবস্থায় পৌঁছলাম তখন তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি এখানে কি করছো? যেন সে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি এমন শান্তভাবে বলল, দয়া করে আমাকে একটি ভেড়া এঁকে দাও। যখন কোনো রহস্যজনক বিষয় মহাশক্তিধর রূপে আবির্ভূত হয় তখন তাকে এড়ানো যায় না। শুনতে হয়তো অদ্ভুত ঠেকবে, মানব বসতি থেকে অনেক অনেক দূরে বিশাল মরুভূমিতে আমি যখন হয়তো মৃত্যুর কাছাকাছি, তখন পকেট থেকে এক কাগজ এবং ফাউন্টেন পেন বের করলাম। তারপর আমার মনে হলো আমি কিভাবে শুধু ভূগোল, গণিত, ইতিহাস বা ব্যাকরণে মনোযোগ দিয়েছি এতদিন ধরে। আমি ছোট বালকটিকে বললাম, আমি ছবি আঁকতে জানি না। সে উত্তর দিল, তাতে কিছু যায় আসে না, আমাকে একটি ভেড়া এঁকে দাও। আমি কখনো ভেড়া আঁকিনি, তাই যে দুটি ছবি আমি এঁকেছিলাম তার মধ্যে একটি তাকে এঁকে দিলাম। এটা ছিল বাইরের দিক থেকে একটা বোয়া কনস্ট্রাক্টরের ছবি। আমি অবাক হয়ে শুনতে পেলাম আমার সে ছোট বন্ধু বলছে, না না, আমি বোয়া কনস্ট্রাক্টরের ছবির ভেতরে একটি হাতির ছবি চাই না। বোয়া কনস্ট্রিক্টর একটি বিপজ্জনক প্রাণী, আর হাতি অনেক বড়। যেখানে আমি থাকি সেখানে সব কিছুই ছোট ছোট। আমার একটি ভেড়া চাই, আমাকে একটি ভেড়া এঁকে দাও। তারপর আমি একটা ছবি আঁকলাম। সে সতর্কভাবে ছবিটির দিকে তাকালো, তারপর বলল, এটি একটি অসুস্থ ভেড়া, আরেকটি এঁকে দাও। আমি তাই আরেকটি আঁকলাম। আমার বন্ধুটি দেখে শান্তভাবে হাসলো, বলল, দেখো, এ দুটো শিং আছে, এটি পুরুষ ভেড়া। এটি হয়নি, সুতরাং আমাকে আরেকটি ছবি আঁকতে হলো। কিন্তু অন্যগুলোর মতো এটিও প্রত্যাখ্যাত হলো। সে বলল, এটি একটি বুড়ো ভেড়া, আমি চাই একটি ভেড়া যে অনেক দিন বাঁচবে। ততক্ষণে আমার বিরক্তি এসে গেছে, আমার ইঞ্জিন নিয়েও কাজ করতে হবে, সুতরাং আমি ছবি আঁকা শেষ করতে চাইলাম এই ছবি এঁকে। আমার ছবির একটা ব্যাখ্যাও দিয়ে দিলাম, এটা একটা বাক্স, তুমি যে ভেড়াটা চাইছো এটা বাক্সের ভিতরে আছে। আমি আমার ছোট্ট বিচারকের মুখভঙ্গি দেখে অবাক হলাম। সে বলল, আমি এটাই চেয়েছিলাম। আচ্ছা, তুমি কি মনে করো ভেড়াটি ভেতরে পর্যাপ্ত ঘাস পাবে? আমি বললাম, কেন? সে উত্তরে বলল, কারণ আমি যেখানে থাকি সেখানে সব কিছু খুব ছোট ছোট। আমি বললাম, অবশ্যই তার জন্য পর্যাপ্ত ঘাস থাকবে। আমি তোমাকে যে ভেড়াটি দিয়েছি সেটি অনেক ছোট একটি ভেড়া। সে এবার ছবিটি মাথা নিচু করে দেখলো এবং বলল, খুব একটা ছোট না, দেখো সে ঘুমিয়ে পড়েছে। এবং এভাবেই ছোট্ট রাজপুত্রের সাথে আমার পরিচয় হলো। অধ্যায় 3। আমার অনেক সময় লেগেছিল জানতে সে কোথা থেকে এসেছে। সে নিজে আমাকে অনেক প্রশ্ন করে, কিন্তু আমি কোনো প্রশ্ন করলে পাত্তা দেয় না। কিন্তু আস্তে আস্তে তার মুখ থেকে একটু একটু করে শুনে সব কিছু আমার কাছে পরিষ্কার হলো। প্রথম যখন সে আমার এরোপ্লেনটা দেখলো, অবশ্য আমি এটা তাকে এঁকে দেখাইনি, এরোপ্লেনে আঁকা খুব কঠিন কাজ। সে জিজ্ঞেস করলো, এই বস্তুটি কি? এটা বস্তু না, এটা উঠতে পারে, এর নাম এরোপ্লেন, এটা আমার এরোপ্লেন, আমি উঠতেও পারি। এটা তাকে বলতে পেরে আমি গর্বিত বোধ করলাম। সে প্রায় চিৎকারের মতো করে প্রশ্ন করলো, কি তুমি আকাশ থেকে পড়েছো? আমি শান্তভাবে বললাম, হ্যাঁ। ও, খুব মজার ব্যাপার। ছোট রাজপুত্র শব্দ করে হেসে উঠল। আমি হাসিতে বিরক্ত হলাম। কেউ দুর্ভাগ্য নিয়ে হাসাহাসি করুক, এটা আমার পছন্দ হলো না। ছোট রাজপুত্র আরও যোগ করে প্রশ্ন করলো, তাহলে তুমিও আকাশ থেকে এসেছো? তোমার গ্রহ কোনটি?
ঠিক সেই মুহূর্তে আমি প্রথম তার এই রহস্যঘেরা উপস্থিতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলাম। আমি দ্রুত জিজ্ঞেস করলাম, তুমি অন্য গ্রহ থেকে এসেছো? সে কোনো উত্তর দিল না। আমার প্লেনের দিক থেকে চোখ না সরিয়ে মাথা দোলালো, বলল, এটা সত্যি তুমি খুব বেশি দূর থেকে আসোনি। তারপর সে গভীর চিন্তায় ডুবে গেল। অনেকক্ষণ কাটলো এভাবে। তারপর সে পকেট থেকে আমার আঁকা বেড়াটি বের করে তাতেই মনোনিবেশ করলো। আপনি ভাবতেও পারবেন না এই আংশিক জানা গ্রহ সম্পর্কে আমার কি পরিমাণ জানার আগ্রহ তৈরি হয়েছিল তখন। আমি এই সম্পর্কে আরও জানতে অনেক চেষ্টা করলাম। ছোট্ট মানুষ, তুমি কোথা থেকে এসেছো? তুমি যে কথায় কথায় আমি যেখানে থাকি বলো, সেটা আসলে কি? তুমি কোথায় আমার ভেড়াটিকে নিয়ে যেতে চাও? অনেকক্ষণ চিন্তাযুক্ত নীরবতার পর সে জবাব দিল, তুমি যে আমাকে বাক্সটি দিয়েছ, এর একটি ভালো দিক হচ্ছে রাতে ভেড়াটি একে ঘর হিসেবে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আমি তোমাকে একটি দড়িও দিতে পারি, তাতে দিনের বেলা তুমি তাকে বেঁধে রাখতে পারবে। কিন্তু মনে হলো ছোট রাজপুত্র এই কথা আহত হলো। সে বলল, বেঁধে রাখবো? কি নিষ্ঠুর কথা। আমি বললাম, কিন্তু তুমি যদি বেঁধে না রাখো, সে যে কোনো দিকে চড়তে চড়তে হারিয়ে যেতে পারবে। আমার বন্ধু আবার শব্দ করে হেসে উঠল, বলল, তুমি কি মনে করেছো এটি কোথায় যাবে? তার সামনে যে কোনোখানে। ছোট রাজপুত্রটি আন্তরিকভাবে জানালো, তাতে কোনো সমস্যা নেই, আমি যেখানে থাকি সেখানে সব কিছুই ছোট ছোট। এবং সম্ভবত তার দুঃখের ইঙ্গিত দিয়ে বলল, নিজের ঠিক সোজাসুজি সামনের দিকে কেউই খুব বেশি যেতে পারে না। অধ্যায় 4। আমি এভাবে দ্বিতীয় আরেকটি ব্যাপারে জানতে পারলাম যে ছোট্ট রাজপুত্রটি যে গ্রহাণু থেকে এসেছে তা একটি বাড়ি থেকে কোনোভাবেই বড় হয় না। কিন্তু এই ব্যাপারটি আমাকে আশ্চর্য করল না। আমার ভালোভাবেই জানা ছিল যে বড় গ্রহ যেমন আছে, উদাহরণস্বরূপ বলা যায় বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, যেগুলোর নাম আমরা দিয়েছি, তেমনি আরও অনেক ছোট ছোট গ্রহাণুও আছে, যেগুলি এতই ছোট যে টেলিস্কোপ দিয়েও অনেক কষ্টে দেখতে হয়। যখন কোনো জ্যোতির্বিজ্ঞানী এরকম কোনো গ্রহাণু আবিষ্কার করেন, তিনি এর কোনো নাম দেন না, নাম্বার দেন। যেমন তিনি তাকে বলেন গ্রহাণু 325। আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ ছিল বিশ্বাস করার ছোট রাজপুত্র যে গ্রহাণু থেকে এসেছে সেটি B612। এই গ্রহাণুটি মাত্র একবারই দেখা গিয়েছিল টেলিস্কোপের সাহায্যে। একজন তুর্কিশ বিজ্ঞানী 1909 সালে এটি দেখতে পান। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের সবাই এই তুর্কি জ্যোতির্বিজ্ঞানী তার এই নতুন আবিষ্কারের কথা স্থাপন করেছিলেন, কিন্তু তিনি তুর্কি কাপড় চোপড় পরা অবস্থায় ছিলেন, তাই তার কথা কেউ বিশ্বাস করলেন না। বড়রা এরকমই হয়। সৌভাগ্যজনকভাবে এরপর তুর্কি একজন একনায়ক আইন করে দেশে ইউরোপীয় পোশাক পরিচ্ছদ চালু করে। তাই 1920 সালে সেই জ্যোতির্বিজ্ঞানী আবার দারুণ সব ইউরোপীয় পোশাক পরে তার আবিষ্কারের উপস্থাপন করেন। সেই সময় সবাই তার রিপোর্টকে গ্রহণ করেছিলেন। আপনি যদি বড়দের বলেন, আমি একটি বাড়ি দেখেছি গোলাপি ইটের তৈরি, তার জানালায় জেরানিয়াম ফুল, ছাদে সুদৃশ্য পায়রার দল, তাহলে তারা সেই বাড়ি সম্পর্কে কিচ্ছু বুঝতে পারবে না। আপনাকে বলতে হবে যে আমি একটি বাড়ি দেখেছি যার মূল্য $20,000, তাহলে তারা অবাক হয়ে বলবে, কি দারুণ বাড়ি। এরকমই আপনি যদি তাদের বলেন যে ছোট্ট রাজপুত্র আছে, যে তার প্রমাণ হলো যে সে আকর্ষণীয় সুন্দর করে হাসে এবং সে একটি ভেড়া খুঁজছিল, কেউ যদি একটা ভেড়া খুঁজে দেয় তাহলে তার অস্তিত্ব আছে। বড়দের এভাবে বললে কি হবে? তারা কাঁধ ঝাঁকাবে এবং আপনাকে বাচ্চাদের মতো মনে করবে। কিন্তু আপনি যদি তাদের বলেন ছোট রাজপুত্র যে গ্রহাণু থেকে এসেছে তার নাম B612, তাহলে তারা বুঝে যাবে এবং প্রশ্নবান থেকে আপনাকে বেঁচে শান্তিতে থাকতে পারবেন। তারা এরকমই। এর বিরুদ্ধে কিছু করা উচিত না। শিশুদের উচিত সবসময় ধৈর্য ধরে থাকা এবং বড়দের এসব ব্যাপারে। কিন্তু আমরা জীবন সম্পর্কে বুঝি, তারা জানি সংখ্যা আসলে গতানুগতিক একটা ব্যাপার। আমার উচিত ছিল এই গল্পটাকে রূপকথার মতো করে শুরু করা। আমি এরকম শুরু করতে পারতাম, অনেক দিন আগের কথা, ছোট্ট রাজপুত্র একটা গ্রহে থাকতো যা ছিল তার থেকে সামান্য বড়। সে একটি বেড়া খুঁজছিল। যারা জীবন বুঝতে পারেন তাদের জন্য তাহলে আমার গল্পে অনেক সত্য সুবাতাসের ব্যবস্থা হতো। আমি চাই না আমার গল্প কেউ অগোছালোভাবে পড়ুক। আমার অনেক কষ্ট হয়েছে এই স্মৃতিগুলোকে একত্র করতে। 6 বছর হয়ে গেছে আমার ছোট্ট বন্ধুকে ছেড়ে আমার ছোট্ট বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে তার বেড়াকে নিয়ে। আমি যদি এখানে তার সম্বন্ধে
বর্ণনা করতে চাই তাহলে তার কথা ভুললে আমাকে চলবে না। একজন বন্ধুকে ভুলে যাওয়া দুঃখজনক, সবার বন্ধু হয় না। আমি যদি আমার বন্ধুকে ভুলে যাই তাহলে আমি বড়দের মতো হয়ে যাব, যারা কোনো কিছু বোঝে না, শুধু সংখ্যা বুঝে। এই কারণেই আসলে আবার আমি এক বাক্স রং এবং কিছু পেন্সিল কিনেছি। এই বয়সে ছবি আঁকা শুরু করা আমার জন্য সহজ না, যেহেতু 6 বছর বয়সের পর থেকে আমি বোয়া কনস্ট্রিক্টরের ভেতর থেকে, বোয়া কনস্ট্রিক্টর বাইরে থেকে ছাড়া আর কোনো ছবি তেমন আঁকিনি। কিন্তু আমি চেষ্টা করব সত্যি যত কাছাকাছি যাওয়া যায় গিয়ে আমার ছবিটা আঁকতে। সফলতার ব্যাপারে আমি নিশ্চিত না, কোনো ছবি সঠিকভাবে হয়, আবার কোনোটিতে কিছুই মিল থাকে না। আমি কিছু ভুলও করেছি, যেমন একটা জায়গায় ছোট রাজপুত্রকে খুব লম্বা এঁকেছি, আরেকটা জায়গায় খুব খাটো, এবং তার পোশাক পরিচ্ছদের রং নিয়েও আমি সন্দিহান। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু শেষ পর্যন্ত মাঝামাঝি কিছু একটা। অবশ্যই বর্ণনার ক্ষেত্রে আমি কিছু ভুল করতে পারি, এটা আমার দোষ না। আমার বন্ধু আমাকে ঠিক মতো সব কিছু ব্যাখ্যা করেনি। সে হয়তো ভেবেছিল আমি তার মতো, কিন্তু দুর্ভাগ্য আমি তার মতো বাক্সের ছিদ্র দিয়ে বেড়া দেখতে পেতাম না। হয়তো আমি কিছুটা বড়দের মতো, আমাকে বড় হতে হয়েছে বয়সের দিক দিয়ে। অধ্যায় 5। দিন যাচ্ছিল, কথাবার্তায় প্রতিদিনই আমি ছোট রাজপুত্রের গ্রহ, সেই গ্রহ থেকে এখানে আসা ইত্যাদি বিষয়ে কিছু কিছু জানা শুরু করেছিলাম। তথ্যগুলি খুব ধীরে ধীরে আসছিল, হঠাৎ তার চিন্তা থেকে ঝরে পড়ছে এমন। এরকম করেই তৃতীয় দিনে আমরা বাওবাবের দুর্যোগের কথা জানতে পারলাম। এক্ষেত্রে আমার আঁকা সেই ভেড়াটাকে ধন্যবাদ দিতে হয়। ছোট রাজপুত্র গভীর চিন্তায় কিছুটা উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞেস করলো, ভেড়া ছোট জোক বা গুল্মজাতীয় গাছ খেতে পারে তো? আমি বললাম হ্যাঁ পারে। লিটল প্রিন্স বলল, ঠিক আছে। আমি বুঝতে পারলাম না ভেড়াদের ছোট জোক বা গুল্ম খাওয়ায় এত চিন্তার বিষয় কেন। ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো, তাহলে তারা নিশ্চয়ই বাওবাবও খেতে পারবে? আমি লিটল প্রিন্সকে বোঝালাম, বাওবাব ছোট জোপ জাতীয় গাছ না, বিরাট গাছ। সে যদি এক পাল হাতি নিয়ে যায় তাহলে তারা সবাই মিলেও একটা বাওবাব শেষ করতে পারবে না। হাতির পালের কথায় ছোট রাজপুত্র মজা পেল এবং শব্দ করে হাসলো। সে বলল, তাহলে আমাদের একটা হাতির উপরে আরেকটা বসাতে হবে। তারপরে সে প্রজ্ঞাবানদের মতো একটা কথা বলে ফেলল, তারা বড় হয়ে ঠিকই, কিন্তু জন্মে তখন ছোটই থাকবে। সেটা ঠিক বলেছো, আমি বললাম, কিন্তু তুমি কেন চাচ্ছ ভেড়া ছোট বাবা খেয়ে ফেলুক? লিটল প্রিন্স এর উত্তরে এমনভাবে শব্দ করলো যেন মনে হলো এর কারণ তো সবারই জানার কথা। আমি তার সাহায্য ছাড়াই এই সমস্যার সমাধান করলাম। আমি জেনেছিলাম লিটল প্রিন্স যে গ্রহে থাকে সেখানে গাছ আছে, সব ধরনের গাছ আছে, ভালো গাছ খারাপ গাছ। সুতরাং ভালো গাছ থেকে ভালো বীজ, খারাপ গাছ থেকে খারাপ বীজ ছিল, কিন্তু এই বীজেরা ছিল অদৃশ্য, মাটির নিচে গভীরে অন্ধকারে ঘুমিয়ে থাকতো, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে কেউ একজন জেগে ওঠার পরিবেশ ও প্রেরণা পায়। তারপর সে নিজেকে প্রসারিত করতে শুরু করে, ধীরে ধীরে আকর্ষণীয় পল্লব বিকশিত করে উপরের দিকে সূর্যকে লক্ষ্য করে উঠতে থাকে। এটি যদি মূলো কিংবা গোলাপের শিশু বৃক্ষ হয় তাহলে যে কেউ তাকে বাড়তে দিবে তার ইচ্ছে মতো, কিন্তু সে যদি কোনো খারাপ গাছ হয় তাহলে তাকে চেনা মাত্র তাড়াতাড়ি সম্ভব উপড়ে ফেলবে। এখন ছোট রাজপুত্র যে গ্রহে থাকতো সেই গ্রহেও এরকম ভয়ঙ্কর কিছু খারাপ বীজ ছিল। সেই বীজগুলো মনে হলো বাওবাব গাছের বীজ। ওই গ্রহের মাটি এই বীজে ভরা ছিল। বাওবাব গাছ এমন, যার থেকে আপনি পরিত্রাণ পাবেন না কখনোই যদি দেরি করে ফেলেন। এটি সারা গ্রহে ছড়িয়ে পড়ে। এটি তার শক্ত মূল দিয়ে গ্রহের মাটিকে ছিদ্র করে, এবং গ্রহটি যদি খুব ছোট হয়, প্রচুর সংখ্যক বাওবাব যদি থাকে, তাহলে তারা গ্রহটিকে টুকরো টুকরো করে ফেলবে। ছোট রাজপুত্র পরে আমাকে বলেছিল, এটা শৃঙ্খলার বিষয়। প্রতিদিন সকালে নিজে টয়লেট শেষ করার পর তোমার গ্রহের টয়লেটের প্রতি তোমাকে যথেষ্ট গুরুত্বের সাথে নজর দিতে হবে। তোমাকে বাওবাব উপড়ে ফেলতে হবে প্রতিদিন। যখন তুমি একটি গোলাপের ঝোপ থেকে তাদের আলাদা করতে পারো, দেখা মাত্রই তাদেরকে ফেলতে হবে উপড়ে, যখন তারা খুব ছোট থাকে। এটি একটি বিরক্তিকর কাজ, কিন্তু খুব সহজ। এবং একদিন সে আমাকে বলল, তোমার উচিত কিছু সুন্দর ছবি এঁকে রাখা, যাতে তুমি যেখানে থাকো সেখানকার শিশুরা এইসব জায়গায় কীরকম তা দেখতে পারে। তারা যদি কোনো দিন এই এলাকায় ভ্রমণ করতে বের হয় তাহলে ছবিগুলো দেখে উপকৃত হবে। সে আবারও যোগ করলো, কোনো কাজ অন্যদিন পর্যন্ত ফেলে রাখার তেমন ক্ষতি নেই, কিন্তু বাওবাবের বেলায় আলাদা। বাওবাব মানেই দুর্যোগ। আমি একটা গ্রহের কথা জানি যাতে এক অলস লোক বাস করত, সে 3টা ঝোপ অবহেলা করে রেখেছিল।
লিটল প্রিন্স যেভাবে বলল আমি ঠিক সেভাবেই সেই গ্রহের একটা ছবি আঁকলাম। আমি নীতিবিদদের মতো উপদেশ দিতে চাই না, কিন্তু বাওবাবের ব্যাপারটা সহজেই বোঝা যায় এবং কেউ যদি কোনো গ্রহাণুতে হারিয়ে যায় তার জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ হবে। তাই আমি সহজ করেই বলছি, শিশুরা বাওবাবের ব্যাপারে সবসময় সতর্ক থাকবে। আমার বন্ধুরা আমার মতোই অনেক সময় ধরে এই গভীর বিপদের ভেতর দিয়ে যাচ্ছি ব্যাপারটাকে ঠিকমতো না জেনেই। তাদের জন্যই ছবিটা আমি সুন্দর করে আঁকলাম। এই ছবির মাধ্যমে আমি যে বার্তা দিয়ে পৌঁছে দিলাম তার মূল্য এর জন্য করা আমার সব কষ্টের সমতুল্য। ছোট রাজপুত্র যেভাবে বলল আমি ঠিক সেইভাবেই সেই গ্রহের ছবিটা আঁকলাম। আমি নীতিবিদের মতো উপদেশ দিতে চাই না, কিন্তু বাওবাবের ব্যাপারটা খুব সহজেই বোঝা যায়। আমার বন্ধুরা আমার মতোই দীর্ঘ সময় ধরে এই গভীর বিপদের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাপারটাকে ঠিকমতো না জেনেই। তাদের জন্য ছবিটা আমি এত কষ্ট করে আঁকলাম। এই ছবির মধ্যে আমি যে বার্তা পৌঁছে দিলাম তার মূল্য এজন্য করা আমার সব কষ্টের সমতুল্য। হয়তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন, এ বইয়ে আর কোনো ছবি কেন এই বাওবাবের মতো আকর্ষণীয় ও সুন্দর না? উত্তরটা সহজ, অন্যগুলির ক্ষেত্রে আমি সফল হতে পারিনি। যখন আমি বাওবাবের ছবি আঁকছিলাম তখন আমি আমার নিজের ইচ্ছার চেয়ে বেশি গভীর প্রয়োজনীয়তা ও বোধের উৎসাহে চলেছি। অধ্যায় 6। ও ছোট রাজপুত্র, আস্তে আস্তে আমি তোমার মতো ছোট দুঃখী জীবন সম্পর্কে জানতে পারছি। অনেক দিন ধরে তুমি আনন্দ খোঁজ পাও শুধুমাত্র সূর্যাস্ত দেখায়। এটা আমি জানতে পারি চতুর্থ দিন সকালে যখন তুমি আমাকে বললে আমার সূর্যাস্ত খুব ভালো লাগে, চলো আমরা একটি সূর্যাস্ত দেখে আসি। দেখি আমাদের অপেক্ষা করতে হবে। আমি বললাম, অপেক্ষা কিসের জন্য? সূর্যাস্তের জন্য। সময় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। প্রথমে এই কথায় তুমি অবাক হলে, তারপর নিজে নিজে হাসলে। আমাকে বললে, আমার সবসময় মনে হয় আমি বাড়িতে আছি। ঠিক তাই, এটা সবাই জানে। তখন আমেরিকায় দুপুর, তখন ফ্রান্সে সূর্য অস্ত যাচ্ছে। তুমি যদি উঠতে পারো এবং সোজা ফ্রান্সে চলে যেতে পারো তাহলে তুমি সূর্যাস্ত দেখতে পারবে দুপুর থেকে গিয়ে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, ফ্রান্স বহুদূরে অবস্থিত। কিন্তু আমার ছোট্ট রাজপুত্র, তোমার ছোট্ট গ্রহে চেয়ারের সামনে সামান্য কয়েক পা ঘুরালেই ব্যাপারটা হয়তো হয়ে যেত। তুমি দেখতে পেতে দিনের শেষ এবং গোধূলির যখন ইচ্ছা তখন। একদিন তুমি আমাকে বলেছিলে আমি 44 বার সূর্যাস্ত দেখেছি। একটু পরে তুমি যোগ করেছিলে, তুমি জানো যারা খুব দুঃখী তারা সূর্যাস্ত পছন্দ করে। তাহলে তুমি কি খুব দুঃখী ছিলে? আমি জিজ্ঞেস করলাম, 44তম সূর্যাস্ত দেখার দিন তুমি কিন্তু খুব কোনো উত্তর দিলে না রাজপুত্র। অধ্যায় 7। পঞ্চম দিনে আবারও ভেড়াটিকে ধন্যবাদ দিতে হয়, যার জন্য ছোট রাজপুত্রের জীবনের গোপন কথা আমার কাছে প্রকাশিত হয়। সহসাই ছোট রাজপুত্র আমাকে প্রশ্ন করে, ভেড়া যদি ছোট ঝোপ খেতে পারে তাহলে কি ফুলও খায়? এমনভাবে প্রশ্নটা করলো যেন মনে হচ্ছে তা গভীর চিন্তা ভাবনায় ভাসতে ভাসতে হঠাৎ উন্মোচিত হলো। আমি উত্তরে বললাম, ভেড়া তার সামনে যা পায় তাই খায়। যে ফুলে কাঁটা আছে সেগুলোও খায়। হ্যাঁ, যে ফুলে কাঁটা আছে সেগুলোও খায়। তাহলে কাঁটা কি কাজে লাগে? আমি জানতাম না। আমি তখন ইঞ্জিন থেকে একটা স্ক্রু খোলার চেষ্টা করছিলাম। আমি মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত হলাম। আমার কাছে এটি পরিষ্কার ছিল যে ইঞ্জিনের বড় ধরনের সমস্যা হয়েছে। আমার কাছে আর সামান্য পানি বাকি ছিল, তাই ভয়াবহ খারাপ অবস্থায় পড়ার চিন্তায় ভীত ছিলাম। কাঁটাগুলো কি কাজে লাগে তাহলে? ছোট রাজপুত্র কোনো প্রশ্ন করলে উত্তর না পাওয়া পর্যন্ত থামে না। আমি ইঞ্জিনের স্ক্রু নিয়ে বিরক্ত ছিলাম, তাই যা মাথায় আসলো তাই বললাম, কাঁটাগুলো কোনো কাজেই লাগে না। ফুলের কাঁটা থাকে অন্যকে জ্বালাতে। এরপর কয়েক মুহূর্ত নীরবতায় কাটলো। তারপর লিটল প্রিন্স আমার দিকে তাকালো এবং বেশ রুষ্টভাবে বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। ফুলেরা দুর্বল সাধারণ সৃষ্টি। তারা মনে করে তাদের কাঁটাগুলো ভয়ঙ্কর অস্ত্র। আমি কোনো উত্তর দিলাম না। আমি নিজে নিজে বলছিলাম, এবার যদি স্ক্রু না খুলে তাহলে আমি একটা হাতুড়ি দিয়ে বাড়ি দেব। আবার ছোট রাজপুত্র আমার চিন্তায় ব্যাঘাত ঘটালো, এবং তুমি আসলে বিশ্বাস করো ফুলেরা? ওহ না, আমি চিৎকার করে উঠলাম, না না না, আমি আসলে কিছু বিশ্বাস করি না। তখন আমার মাথায় যা এসেছে তাই উত্তর দিয়েছি। তুমি কি দেখছো না আমি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত? সে বজ্রাহতের মতো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। গুরুত্বপূর্ণ কাজ? সে তখন আমার দিকে তাকিয়ে দেখলো আমার হাতে হাতুড়ি, আঙুল কালো হয়ে গেছে। ইঞ্জিনের গ্রিজে আমি নিচু হয়ে আছি ছোট কুৎসিত একটি বস্তুর দিকে।
তুমি ঠিক বড়দের মতো কথা বলছো। তার এই কথা আমাকে লজ্জিত করলো, কিন্তু সে আরো বলতে লাগলো, তুমি একটার সাথে আরেকটা সবকিছু মিশিয়ে ফেলো, তুমি গুলিয়ে ফেলো সবকিছু। সে খুব রেগে গিয়েছিল, তার সোনালি কোকড়ানো চুলগুলি বাতাসে উড়ছিল তখন। আমি একটি গ্রহ সম্পর্কে জানি যেখানে একজন লাল মুখের ভদ্রলোক থাকে। সে কখনো কোনো ফুলের গন্ধ শুকে দেখেনি, সে কখনো আকাশের দিকে তারাদের দিকে তাকিয়ে দেখেনি, সে কখনো কাউকে ভালোবাসেনি, সে জীবনে কিছু করেনি, শুধু সংখ্যা যোগ করে গেছে। এবং সব সময় প্রতিদিন বারবার সে তোমার মতোই বলে, আমি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি। এই কথায় সে নিজে নিজে গর্ববোধ করে, কিন্তু আসলে সে তো মানুষই না, সে একটা মাশরুম। কি একটা একটা মাশরুম। ছোট রাজপুত্র তখন প্রচন্ড রাগে সাদা হয়ে গেছে। ফুলেরা লক্ষ লক্ষ বছর ধরে কাঁটা তৈরি করছে, লক্ষ লক্ষ বছর ধরে ভেড়ারা তাদের খেয়ে চলছে একই রকম, এবং এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না জানা যে ফুলেরা কেন কষ্ট করে কাঁটা তৈরি করে যেগুলি তাদের কোনো কাজেই লাগে না। ফুল এবং বেড়াদের এই যুদ্ধটা কি গুরুত্বপূর্ণ না? এটা কি সেই মোটা লাল মুখ ভদ্রলোকের অঙ্ক করার থেকে গুরুত্বপূর্ণ বিষয় না? এবং আমি যদি জানি যে ফুলটা শুধুমাত্র আমাদের গ্রহেই জন্মে আর কোথাও না, একদিন সকালে ভেড়াটিকে তাকে ধ্বংস করে ফেললো না বুঝে, তুমি মনে করো তা গুরুত্বপূর্ণ না? কথা বলার সাথে সাথে তার মুখ রাগে সাদা থেকে লালে পরিবর্তিত হলো। কেউ যদি একটি ফুল ভালোবাসে, মাত্র একটি গাছ যদি লক্ষ লক্ষ তারাদের কোনো একটিতে জন্মে এবং একমাত্র পুষ্প নিয়ে ফুটে থাকে, তাহলে ওই তারাদের দিকে তাকিয়ে থাকাই সেই ব্যক্তির খুশি থাকার জন্য যথেষ্ট। সে নিজে নিজে বলতে পারবে, ওখানে কোথাও আমার ফুল আছে। কিন্তু যদি কোনো ভেড়া ফুল গাছটি খেয়ে ফেলে, তাহলে তার তারাগুলি হয়ে যাবে অন্ধকার, এবং মনে করো তা গুরুত্বপূর্ণ না? সে আর কোনো কিছুই বলতে পারলো না, তার কথাটি আটকে গেল। রাত পড়ে আসছিল। আমি আমার হাত থেকে যন্ত্রপাতিগুলো ফেলে দিলাম, এবং সেই মুহূর্তে হাতুড়ি, আমার স্ক্রু এবং পানির পিপাসা কিংবা মৃত্যু ভয় সব কিছু ভুলে গেলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং একটু নাড়িয়ে বললাম, যে ফুলকে তুমি ভালোবাসো তা বিপদে নেই। আমি তোমার ভেড়ার জন্য একটি মুখ বন্ধ এঁকে দিব। আমি তোমার ফুলের চারদিকে দেওয়ার জন্য একটা বেড়া দিয়ে দিব। আমি আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমার খুব খারাপ লাগছিল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি তার কাছে পৌঁছাবো, যেখানে আমি তার আগে আগে যেতে পারি এবং তার সাথে সাথে হাত রেখে আরেকবার চলতে পারি। এটা ছিল এমনই একটা গোপন জায়গায়, দুঃখভূমি। অধ্যায় 8। আমি শীঘ্রই একটি ফুল সম্পর্কে ভালোভাবে জানলাম। ছোট রাজপুত্রের গ্রহে ফুলগুলি ছিল খুবই সাধারণ। তাদের পাপড়ি একটি মাত্র বলয় থাকতো। তারা তেমন বেশি জায়গা নিত না, কারো কোনো ক্ষতি করতো না। একদিন সকালে ঘাসের মাঝে তাদের দেখা যেত, রাত নামার সাথে সাথে তারা আবার নীরবে ম্লান হয়ে যেত। কিন্তু একদিন ছোট রাজপুত্র দেখতে পেল, কেউ জানে না এমন এক জায়গা থেকে আসা একটি বীজের মধ্যে একটি অঙ্কুর বের হয়েছে, যা গ্রহের অন্য সব গাছের ছোট অঙ্কুরের চেয়ে আলাদা। এটা হতে পারত কোনো নতুন ধরনের কোনো বাওবাব। শীঘ্রই কোনো ছোট গুল্ম বা তার বড় হওয়া বন্ধ করে দিল এবং ফুল দেওয়ার জন্য তৈরি হতে লাগলো। ছোট রাজপুত্র ফুলের কুঁড়ির সামনে ছিল তখন। তার মনে হলো হয়তো বিস্ময়কর চেহারা বের হতে চলছে, কিন্তু ফুলটি তার সৌন্দর্য সাজাতে কেবল সবুজ রঙের সাহায্য নিতে চাইল না। সে অত্যন্ত সতর্কতার সাথে রং নির্বাচন করলো। সে একটি একটি করে পাপড়িগুলো সাজালো। সে কুচকানো অবস্থায় পপি ফুলের মতো পৃথিবীর সামনে হাত যেতে চাইল না। সে শুধুমাত্র চাইছিল তার পূর্ণ ঔজ্জ্বল্য বিকশিত হতে। আসলেই সে ছিল একটি চমৎকার সৃষ্টি, এবং তার এই অসাধারণ সাজসজ্জা স্থায়ী হলো অনেক দিন। এরপর একদিন ঠিক সূর্যোদয়ের সময় সে দেখা দিল। শ্রমসাধ্য সাজসজ্জার পর জাগ্রত হয়ে সে হাই তুলে বলল, আমি এইমাত্র জেগেছি, আমাকে ক্ষমা করো, আমার পাপড়িগুলো ঠিক সাজানো না এখনো। কিন্তু ছোট রাজপুত্র তার মুগ্ধতা লুকিয়ে রাখতে পারল না। তুমি কত সুন্দর! ফুল মিষ্টিভাবে উত্তর দিল, আমি খুব সুন্দর না, এবং আমি ঠিক সূর্য ওঠার সাথে সাথে জন্মেছি। ছোট রাজপুত্র সহজেই বুঝতে পারলো সে খুব একটা বিনয়ী না, কিন্তু কি সুন্দরভাবে সে দোল খাচ্ছে। ফুল একটুর পর বলল, আমার মনে হয় এখানে সকালের নাস্তার সময় হয়েছে। তুমি যদি আমার প্রয়োজনের ব্যাপারটা দয়া করে একটু দেখো। ছোট রাজপুত্র এই কথায় বেশ লজ্জায় পড়ে গেল। সে পানি দেওয়ার জন্য জারটা খুঁজতে গেল। তাহলেই সে কেবল ফুলের তত্ত্বাবধান করতে পারে। এরপর শীঘ্রই ফুল আত্মগর্বে মুগ্ধ হয়ে ছোট রাজপুত্রকে যন্ত্রণা দেওয়া শুরু করলো। যখন সত্যটা জানা থাকে, তার সাথে মানিয়ে চলা বেশ কঠিন হয়। যেমন একদিন যখন সে তার 4টি কাঁটা নিয়ে কথা বলছিল, তখন সে ছোট রাজপুত্রকে বলল, বাঘকে থাবা নিয়ে আসতে দাও। ছোট রাজপুত্র বলল, আমার গ্রহে কোনো বাঘ নেই, আর বাঘেরা লতাপাতা খায় না। ফুল
মিষ্টিভাবে উত্তর দিল, আমি ফুল, কোনো লতা পাতা না। ঠিক আছে, আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। আমি বাঘকে ভয় পাই না, ফুল বলে চলল। তবে আমার বাতাসের শক্ত প্রবাহে ভয় আছে। আমার মনে হয় তোমার কাছে আমার জন্য কোনো পর্দা নেই। বাতাসের শক্ত প্রবাহের ভয়, এটা আসলে একটা ফুলের জন্য দুর্ভাগ্যের বিষয়, ছোট রাজপুত্র বলল এবং যোগ করলো, ফুলেরা খুব জটিল সৃষ্টি। রাতে আমাকে একটা কাচের গোলকের মধ্যে ভরে রাখবে। তোমার এখানে খুব ঠান্ডা। আমি যেখান থেকে এসেছি, এ পর্যন্ত বলে সে থেমে গেল। সে বীজের ভেতর থেকে এসেছে, সে অন্য কোনো পৃথিবী সম্পর্কে কিছু জানে না। হঠাৎ এই সত্য উন্মোচিত হয়ে পড়ার পর সে লজ্জিত হলো এবং বেশ কয়েকবার কাশির মতো শব্দ করলো, যাতে ছোট রাজপুত্র বুঝতে না পারে। পর্দা? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। হ্যাঁ, এটা আমার খুব দরকার। তুমি আমার সাথে কথা বলো, ফুল উত্তর দিল। তার ফুল আরো কয়েকবার কাশলো, যাতে ছোট রাজপুত্র ভেতর দিয়ে থেকে অনুতাপ আসে। ছোট রাজপুত্র তার শুভ ইচ্ছা, তার যা ভালোবাসার সাথে অবিচ্ছেদ্য ছিল, সেগুলোর দিকে লক্ষ্য না দিয়ে ফুলকে সন্দেহ করতে শুরু করলো। যেগুলো গুরুত্বপূর্ণ না, সেই কথাগুলোকে সে সিরিয়াসলি নিয়ে নিল এবং এই জন্য সে হয়ে পড়লো অসুখী। সে একদিন আমাকে বলেছিল তার কথাগুলি ধরা উচিত হয়নি, কারো ফুলের কথা ধরা উচিত নয়, উচিত ফুলের দিকে তাকানো, তার সুগন্ধ নিঃশ্বাস নেওয়া। আমার ফুল পুরো গ্রহ সুগন্ধে ভরে দিয়েছিল, কিন্তু আমি জানতাম না কিভাবে তার এই সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে হয়। যে বাঘটির কথা আমাকে বিব্রত করেছে, আমার উচিত ছিল তাতে কেবল সমবৃত্তি হওয়া এবং আত্মবিশ্বাসের সাথে আরো বলে গেল, প্রকৃত সত্য হলো আমি জানতাম না কিভাবে কোনো জিনিস বুঝতে হয়। আমার উচিত ছিল কথায় নয়, কাজে বিচার করা। সে আমার দিকে তার সৌন্দর্য এবং ঔজ্জ্বল্য ছড়িয়ে দিয়েছিল। ফুলেরা খুব স্বভাব বিরোধী এবং আমি ছিলাম অনেক ছোট এটা জানার পক্ষে যে তাকে কিভাবে ভালোবাসতে হয়। অধ্যায় 9। আমি বিশ্বাস করি গ্রহ থেকে পালানোর জন্য সে কোনো একদল পরিযায়ী হিংস্র পাখি সাহায্য নিয়েছিল। বিদায়ের দিন সকালে সে তার গ্রহের সব কিছু ঠিক মতো সাজালো। সে তার গ্রহের সব সক্রিয় আগ্নেয়গিরি পরিষ্কার করলো। তার 2টি সক্রিয় আগ্নেয়গিরি ছিল, এগুলো সকালের নাস্তা গরম করার জন্য খুব সুবিধাজনক। আরও একটি মৃত আগ্নেয়গিরি ছিল, কিন্তু সে যেমন বলে, কেউ কখনো জানে না কি হবে, তাই সে মৃত আগ্নেয়গিরিও পরিষ্কার করলো। ঠিকঠাক মতো পরিষ্কার করা অবস্থায় থাকলে আগ্নেয়গিরি কোনো ধরনের অগ্নুৎপাত ছাড়া নিয়ন্ত্রিতভাবে এবং ধীরে জ্বলতে থাকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো চিমনির আগুনের মতো। আমাদের পৃথিবীতে আমরা আগ্নেয়গিরি পরিষ্কার করতে পারি না, কারণ আমরা অনেক ছোট। এজন্যই আগ্নেয়গিরি এখানে সমস্যার সৃষ্টি করে। ছোট রাজপুত্র অত্যন্ত বিমর্ষভাবে শেষ বাওবাবের ঝোপটা তুলে ফেলল। সে বিশ্বাস করেছিল যে সে কখনো ফিরবে না, কিন্তু শেষ দিনে এই পরিচিত কাজগুলি তার কাছে অর্থবহ এবং মূল্যবান মনে হলো। যখন সে শেষবারের মতো ফুল গাছে পানি দিচ্ছিল এবং ফুলকে গ্লাস টিউব দিয়ে ঢেকে দিতে যাচ্ছিল, তখন সে অনুভব করলো তার চোখ বেঁচে যাচ্ছে। বিদায় হে ফুল, সে বলল, কিন্তু ফুল কোনো উত্তর দিল না। বিদায়, সে আবার বলল। ফুল কাশলো, এমন না যে সে তার খুব ঠান্ডা লেগেছে। আমি বোকার মতো আচরণ করছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, সুখী হওয়ার চেষ্টা করো, ফুল শেষ পর্যন্ত তাকে বলল। ছোট রাজপুত্র ফুলের মুখে অভিযোগের অনুপস্থিতি দেখে অবাক হলো। সে হতভম্ব হয়ে গ্লাস টিউব হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। সে মধুর নীরবতাকে বুঝতে পারল না। ফুল তাকে বলল, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, এটি আমার ব্যর্থতা যে তোমাকে বোঝাতে পারিনি, তাও গুরুত্বপূর্ণ না। কিন্তু তুমি আমার মতোই বোকা ছিলে। সুখী হওয়ার চেষ্টা করো, আর গ্লাস টিউবেরও দরকার নেই, ওটা আমার লাগবে না। কিন্তু বাতাস, আমার এত বেশি ঠান্ডা লাগেনি। ঠান্ডা বাতাস, রাতের বাতাস তাই আমার জন্য ভালো হবে। আমি একটি ফুল, কিন্তু পশু পাখি, আমাকে কিছু শুঁয়োপোকা সহ্য করতে হবে যদি আমি চাই প্রজাতির সাথে পরিচিত হতে। তাদের অনেক সুন্দর মনে হয়, কিন্তু শুঁয়োপোকা কিংবা প্রজাপতি ছাড়া কে আসবে আমার কাছে? তুমি থাকবে অনেক দূরে, এবং বড় প্রাণীদের নিয়ে আমি মোটেও ভীত নই, আমার থাবা আছে। সে শান্তভাবে তার 4টি কাঁটা দেখলো এবং যোগ করলো, দেরি করো না, তুমি সিদ্ধান্ত নিয়েছো, চলে যাবে, এখন যাও। সে এভাবে বলল কারণ সে চাইছিল না ছোট রাজপুত্র তার চোখের পানি দেখুক। সে ছিল এমনি একটি গর্বিত ফুল। অধ্যায় 10। ছোট্ট রাজপুত্র তাকে প্রতিবেশী গ্রহাণু যেমন 325, 326, 327, 328, 329 এবং 330-এ গেল। সে জ্ঞান অর্জনের জন্য প্রত্যেকটিতে ভ্রমণ করা শুরু করলো।
প্রথমটিতে থাকতেন একজন রাজা, রক্তবর্ণের রাজকীয় লম্বা পোশাক পরিহিত অবস্থায় তিনি তার সাধারণ কিন্তু মহিমান্বিত সিংহাসনে বসা ছিলেন। এই তো একটি সাবজেক্ট বলে ছোট রাজপুত্রকে দেখা মাত্রই তিনি চিৎকার করে উঠলেন। ছোট রাজপুত্র মনে মনে নিজেকে জিজ্ঞেস করলো, কীভাবে সে আমাকে প্রথম দেখাতেই চিনে ফেলল? ছোট রাজপুত্র জানতো না কিভাবে পৃথিবীর রাজাদের জন্য সহজ হয়ে গেছে, তাদের কাছে প্রতিটি মানুষই এক একটা সাবজেক্ট। সামনে আসো বৎস, যাতে তোমাকে আমি আরো ভালোভাবে দেখতে পারি। রাজা শেষ পর্যন্ত কারো রাজা হওয়ার গর্বে গর্বিত ছিলেন। ছোট রাজপুত্র চারপাশে বসার মতো কোনো জায়গা আছে কিনা দেখলো, কিন্তু সমস্ত জায়গা ছিল ঠাসা এবং রাজার লম্বা পোশাকের অংশে পরিপূর্ণ। তাই ছোট রাজপুত্র দাঁড়িয়ে রইল। সে ছিল খুব ক্লান্ত, তাই হাই তুলল। রাজা বললেন, একজন রাজার সামনে হাই তোলা শিষ্টাচার পরিপন্থী কাজ, তবু তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ছোট রাজপুত্র লজ্জিত হয়ে বলল, আমি আটকাতে পারিনি, আসলে আমি অনেক ক্লান্ত, লম্বা ভ্রমণ করে এসেছি। রাজা বললেন, তাহলে ঠিক আছে, আমি আদেশ করছি আরও হাই তোলো। আমি অনেকদিন কারো হাই তোলা দেখিনি। হাই তোলা দেখাও এখন আমার উৎসাহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি আদেশ করছি, হাই তোলো, আবার হাই তোলো এখন। ছোট রাজপুত্র পুরোপুরি লজ্জিত হয়ে বিড়বিড় করে বলল, এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে, আমি পারবো না আর। তাহলে আমি তোমাকে আদেশ করছি, কোনো এক সময় তুমি হাই তুলবে, অন্য কোনো সময়। রাজাকে কিছুটা বিরক্ত মনে হলো। রাজারা এজন্যই যে লোকজন তার আদেশ মান্য করবে, তার কোনো অবাধ্যতা সহ্য করতেন না তিনি একজন শক্তিশালী রাজা। তিনি যেহেতু একজন ভালো মানুষ ছিলেন, তাই তার আদেশগুলিও হতো যুক্তিসঙ্গত। উদাহরণস্বরূপ বলবেন, আমি যদি কোনো সেনাপতিকে আদেশ দেই নিজেকে সামুদ্রিক পাখিতে পরিণত হতে, এবং সেনাপতি যদি আমার কথা না শুনে, তাহলে সেটা সেনাপতির দোষ না, দোষ আমার। আমি কি বসতে পারি? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। আমি তোমাকে বসতে আদেশ করছি, রাজা বললেন, এবং তার রাজকীয় পোশাকের কিছু ভাঁজ করলেন। ছোট রাজপুত্র ভাবছিল, গ্রহটা খুব ছোট, তাহলে এই রাজা কিসের উপর রাজত্ব করেন? সে বলল, স্যার, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? রাজা বললেন, আমি তোমাকে আদেশ করছি আমাকে প্রশ্ন করতে। স্যার, আপনি কিসের উপর রাজত্ব করেন? মহিমান্বিত সরলতার সাথে রাজা উত্তর দিলেন, সবকিছুর উপরে। সবকিছুর উপরে? রাজা তার গ্রহ, আশেপাশে গ্রহ এবং তারাদের প্রতি ইঙ্গিত করলেন। এই সব কিছুর উপরে? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। হ্যাঁ, এই সব কিছুর উপরে। আমার শাসন শুধু যে অসীম তাই না, এটা সার্বজনীন। তারাও গুলো আপনার আদেশ মানে? অবশ্যই মানে, ঠিকঠাক মতো মানে। আমি তাদের অবাধ্যতা করতে দিই না, রাজা উত্তর দিলেন। এইরকম ক্ষমতা ছোট রাজপুত্রের কাছে ছিল খুব অদ্ভুত ব্যাপার। তার যদি এরকম ক্ষমতা থাকতো, তাহলে সে সূর্যাস্ত দেখতে পারতো দিনে 44 বার, না 72 বার, বা তারও বেশি, হয়তো 100 বার বা 200 বার, চেয়ার না সরিয়েই। ছোট রাজপুত্রের তার পরিত্যাগ করে আসা গ্রহটার কথা মনে পড়লো এবং তার মন খারাপ করতে লাগলো। সে সাহস সঞ্চার করে রাজাকে বলল, আমি সূর্যাস্ত দেখতে চাই, দয়া করে সূর্যকে বলুন অস্ত যেতে। আমি যদি কোনো সেনাপতিকে বলি পুল থেকে পুলে প্রজাপতির মতো উড়ে যেতে, অথবা একটি ট্র্যাজিক নাটক লিখে ফেলতে, অথবা নিজেকে সামুদ্রিক পাখিতে পরিণত করতে, এবং সেনাপতি যদি আমার আদেশ মানতে না পারে, তাহলে দোষটা কার? আমার না সেনাপতির? রাজা প্রশ্ন করলেন। আপনার? ছোট রাজপুত্র দৃঢ়ভাবে উত্তর দিল। ঠিক, একজনকে সেই কাজ দিতে হবে যা সে করতে পারবে। তুমি যদি তোমার মানুষদের বলো সমুদ্রে গিয়ে ঝাঁপ দিতে, তাহলে তারা জেগে উঠবে এবং তোমার বিদ্রোহ করবে। আমার অধিকার আছে বাধ্যতা পাওয়ার, কারণ আমার আদেশগুলো যুক্তিসঙ্গত। কিন্তু সূর্যাস্ত? ছোট রাজপুত্র কিছু চাইলে বা জিজ্ঞেস করলে তা ভুলে না। তুমি তো সূর্যাস্ত দেখতে পাবে, আমি আদেশ দিয়ে দিব, কিন্তু আমার রাজত্বে বিজ্ঞানের মতো সূর্যাস্তের জন্য কিছু শর্ত প্রয়োজন। শর্তগুলো পূরণ হলে তুমি সূর্যাস্ত দেখতে পাবে। এটা কখন? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। শব্দ করে রাজা মোটা বর্ষপঞ্জি দেখে বললেন, এটা হবে আজ সন্ধ্যা 8:20। তখন তুমি দেখতে পাবে আমার আদেশে কিভাবে মানা হয়। ছোট রাজপুত্র হাই তুলল। তার হারানোর সূর্যাস্তের জন্য দুঃখ হলো। সে কিছুটা বিরক্ত হতে শুরু করেছিল। আমার এখানে করার কিছু নেই, আমি বরং আমার পথেই চলে যাই, সে রাজাকে বলল। না, যেও না, গর্বিত রাজা বলল। তোমাকে আমি মন্ত্রী বানাবো। কিসের মন্ত্রী? বিচার মন্ত্রী। কিন্তু এখানে বিচার করা তো কেউ নেই। আমরা জানি না, আমি আমার রাজ্যের পুরোটা ঘুরে দেখিনি। আমি অনেক বৃদ্ধ, আমাকে বয়ে নিয়ে যাওয়ার মতো কিছু নেই, এবং হাঁটলেও আমি ক্লান্ত হয়ে যাই। ও, আমি দেখছি চারপাশ। ছোট রাজপুত্র মাথা ঘুরিয়ে দেখে নিল। এদিকেও কিছু নেই, ওদিকেও কিছু নেই। রাজা বললেন, তাহলে তুমি নিজেকে বিচার করো। এটি সব থেকে কঠিন কাজ। নিজেকে বিচার করা অন্যকে বিচার করার থেকে অনেক বেশি কঠিন।
তুমি যদি নিজেকে সত্যিকারভাবে বিচার করতে সক্ষম হও তাহলে তুমি সত্যিকার অর্থেই একজন প্রজ্ঞাবান লোক। হ্যাঁ, কিন্তু আমি যেখানে যে কোনো জায়গা থেকে নিজেকে বিচার করতে পারি। নিজেকে বিচার করার জন্য আমার এই গ্রহে থাকতে হবে না। ছোট রাজপুত্র বলল, হুম, আমার কাছে ভালো কিছু কারণ আছে এটা বিশ্বাস করার জন্য যে এই গ্রহে একটি বৃদ্ধ ইঁদুর আছে। আমি তার শব্দ শুনি রাতে। তুমি এই বৃদ্ধ ইঁদুরকে বিচার করতে পারো। সময় সময় তুমি তাকে মৃত্যুদণ্ড দিবে, তাই তার জীবন তোমার বিচারের উপর নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু তুমি আবার তাকে বিভিন্ন উপলক্ষে ক্ষমা করে দিবে মিতব্যয়িতার জন্য, কারণ আমাদের তো ইঁদুর একটাই আছে মাত্র। আমি কাউকে মৃত্যুদণ্ড দিতে পছন্দ করি না। আমি এখন আমার নিজের পথে যাচ্ছি। ছোট রাজপুত্র বলল। রাজা বললেন, না। ছোট রাজপুত্র ওই গ্রহ ছেড়ে আসার সমস্ত আয়োজন শেষ করে ফেলেছিল এবং বৃদ্ধ রাজার মনে কষ্ট দেওয়ার ইচ্ছে তার ছিল না। মহামান্য, আপনি যদি চান আমি আপনার আদেশ মান্য করি তাহলে আমাকে যুক্তিসঙ্গত আদেশ দিন। যেমন আদেশ দিন 1 মিনিটের মধ্যে এই গ্রহ ছেড়ে চলে যাও। রাজা কোনো উত্তর দিল না। ছোট রাজপুত্র এক মুহূর্তের জন্য দ্বিধায় ছিল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে সে গ্রহ ত্যাগ করলো। রাজা তখন চিৎকার করে বললেন, আমি তোমাকে আমার রাষ্ট্রদূত নিযুক্ত করলাম। তার ছিল চমৎকার কর্তৃত্বের ক্ষমতা। ছোট রাজপুত্র ভ্রমণ করতে করতে নিজেকেই বলল, বড়রা আসলেই অদ্ভুত। অধ্যায় 11। দ্বিতীয় গ্রহেতে বাস করত একজন অহংকারী লোক। আরে, একজন ভক্তদের চেয়ে আমাকে দেখতে এসেছে। সে ছোট রাজপুত্রকে দেখেই চিৎকার করে উঠল। অহংকারী লোকটির কাছে সব মানুষই তার ভক্ত বা প্রশংসাকারী। শুভ সকাল, আপনি বেশ অদ্ভুত হ্যাট পরে আছেন, ছোট রাজপুত্র বলল। এটা স্যালুট হ্যাট। যখন মানুষ আমার নামে জয়ধ্বনি করে তখন এটি স্যালুট দিতে দাঁড়িয়ে যায়, কিন্তু আফসোস কেউ কখনো এদিকে দিয়ে যায় না। তাই? ছোট রাজপুত্র বলল। অহংকারী লোকটি আসলে কি নিয়ে বলছিল তা ছোট রাজপুত্র ঠিকমতো বুঝতে পারছিল না। হাততালি দাও, অহংকারী লোকটি এবার আদেশের সুরে বলল। ছোট রাজপুত্র হাততালি দিল। অহংকারী লোকটি বিনয়ী স্যালুটের তার হ্যাট তুলল। এটি রাজার থেকে বেশি উপভোগ্য, ছোট রাজপুত্র বলল নিজেকে। সে আবার হাততালি দিতে শুরু করলো। অহংকার লোকটি আবার হ্যাট তুলে স্যালুট দিল। 5 মিনিট এরকম চলার পরে ছোট রাজপুত্র একঘেয়েমিতে ক্লান্ত হয়ে পড়ল। তাহলে হ্যাটকে আবার নিচে নামিয়ে ফিরিয়ে আনতে কি করতে হবে সে জিজ্ঞেস করলো। কিন্তু অহংকারী লোকটি তার কথা শুনল না। অহংকারী লোকেরা কখনো প্রশংসা ছাড়া কিচ্ছু করে কোনো কথা শুনতে চায় না। তুমি কি সত্যি আমাকে দেখে মুগ্ধভাবে প্রশংসা করছো? সে ছোট রাজপুত্রকে জিজ্ঞেস করলো। ছোট রাজপুত্র বলল, মুগ্ধভাবে প্রশংসা কি জিনিস? মুগ্ধভাবে প্রশংসা বলতে বোঝায় তুমি স্বীকৃতি দিচ্ছ যে আমি সবচেয়ে সুদর্শন, সবচেয়ে সুসজ্জিত পোশাকে, আমি সবচেয়ে বুদ্ধিমান এবং এই গ্রহে সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু তোমার গ্রহে তুমি তো একমাত্র মানুষ। আমাকে দয়া করো, মুগ্ধভাবে আমার প্রশংসা করো। ছোট রাজপুত্র কাঁধ সামান্য ঝাঁকিয়ে বলল, আমি তোমার প্রশংসা করছি, কিন্তু এতে কি এমন আছে যা তোমাকে আকৃষ্ট করে? তারপরে ছোট রাজপুত্র চলে গেল। সে তার ভ্রমণ চালিয়ে যেতে যেতে নিজেই বলল, বড়রা অবশ্যই খুব অদ্ভুত। অধ্যায় 12। তারপরে গ্রহে বাস করত একজন মাতাল। এটি ছিল খুব ছোট একটি সাক্ষাৎ, কিন্তু তা ছোট রাজপুত্রকে গভীর বিষণ্ণতায় নিমগ্ন করে ফেলল। তুমি এখানে কি করছো? সে মাতালকে জিজ্ঞেস করলো। মাতালটি নীরবে বসেছিল, কিছু খালি মদের বোতল এবং অনেক পূর্ণ বোতল সামনে নিয়ে। আমি মদ পান করছি, মাতালটি বিষাদ মাখা কণ্ঠে উত্তর দিল। কেন তুমি মদ্যপান করছো? ছোট রাজপুত্র জানতে চাইল। মাতাল উত্তর দিল, যাতে আমি ভুলে থাকতে পারি। ছোট রাজপুত্র মাতাল লোকটির জন্য দুঃখ বোধ করছিল। সে জিজ্ঞেস করলো, কি ভুলে থাকতে? মাতালটি মাথা দুলিয়ে বলল, ভুলে থাকতে যে আমি লজ্জিত ছিলাম। ছোট রাজপুত্র চাইছিল লোকটিকে সাহায্য করতে। সে আবার জিজ্ঞেস করলো, কি জন্য লজ্জিত? মদ পানের জন্য লজ্জিত, বলে মাতালটি কথা বলা বন্ধ করলো এবং নিজেকে দুর্বোধ্য নীরবতার মধ্যে নিমগ্ন করে ফেললো। ছোট রাজপুত্র ঠিকমতো বুঝতে না পেরে এক ধরনের ধাঁধার ভিতরে থাকতে থাকতে সেখান থেকে চলে গেল। সে ভ্রমণ চালিয়ে যেতে যেতে নিজেকে বলল, বড়রা আসলেই খুব খুব অদ্ভুত। অধ্যায় 13। চতুর্থ গ্রহটির মালিক ছিল একজন ব্যবসায়ী। সে এতই ব্যস্ত ছিল যে ছোট রাজপুত্র পৌঁছানোর পর মাথাও তুলে দেখলো না। ছোট রাজপুত্র বলল, শুভ সকাল, আপনার সিগারেট নিভে গেছে? 3 আর 2 5, 5 আর 5 আর 7 12, 12 আর 3 15, 15 আর 7 22, 22 আর 6 28। আমার নতুন করে জ্বালানোর সময় নেই। 26 আর 5 31। দারুণ। তারপর এতে হয় 501,622,731। ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো, 500 মিলিয়ন কি? তুমি এখানে এখনো? 501 মিলিয়ন। আমি থামতে পারবো না, অনেক কাজ বাকি।
আমি অতি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, বাজে বকার সময় নেই। 2 আর 5 মিলে 7। ছোট রাজপুত্র কোনো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত থামে না। সে আবার জিজ্ঞেস করলো, 501 মিলিয়ন কি? ব্যবসায়ী লোকটি তার মাথা তুলে তাকালো। সে বলা শুরু করলো, এই গ্রহে আমি 54 বছর ধরে আছি। এর মাঝে এ পর্যন্ত 3 বার বিরক্ত হয়েছি। প্রথমবার 22 বছর আগে কোত্থেকে যেন একটি হাঁস এসে পড়লো, ভয়ঙ্কর শব্দে মুখরিত করে তুললো এবং সেই শব্দগুলো অনুরিত হচ্ছিল চারপাশে। আমি তখন আমার যোগে 4টা ভুল করেছিলাম। দ্বিতীয়বার 11 বছর আগে আমি পেশি ব্যথায় আক্রান্ত হলাম। তখন একটা কাজে ব্যাঘাত ঘটলো। আমি ব্যায়াম করি না, অযথা নষ্ট করার মতো সময় আমার নেই। এবং তৃতীয়টা হচ্ছে এখন। আমি তো যা বলছিলাম 501 মিলিয়ন কি? 501 মিলিয়ন? ব্যবসায়ী লোকটি তখন বুঝতে পারলো উত্তর না দেওয়া পর্যন্ত তার শান্তিতে থাকার কোনো উপায় নেই। সে উত্তরে বলল, ওই সমস্ত ছোট বস্তুগুলো যেগুলো আকাশে মাঝে মাঝে দেখা যায়। মাছি? না, ওই চকচকে বস্তুগুলো। মৌমাছি? ওহ না, ওই চকচকে সোনালি বস্তুগুলো যা দেখে অলস ব্যক্তিরা স্বপ্ন দেখে। আমার স্বপ্ন দেখার সময় নেই, আমি অতি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আপনি কি তারাদের কথা বলছেন? হ্যাঁ, ঠিক তাই, তারা। আপনি এই 500 মিলিয়ন তারাদের দিয়ে কি করবেন? 501,622,731। আমি গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সতর্ক। আমার সংখ্যাটা সঠিক। আচ্ছা, আপনি এই তারাদের দিয়ে কি করবেন? আমি এগুলো দিয়ে কি করব? হ্যাঁ, কিছু করব না, এগুলো আমার। আপনি তারাদের মালিক? হ্যাঁ, কিন্তু আমি একজন রাজা দেখছি যিনি। রাজারা কোনো কিছুর মালিক হয় না, তারা শুধুমাত্র শাসন করে। এগুলো খুব জটিল বিষয়। তারাদের মালিক হয়ে আপনার লাভটি কি? এটি আমাকে ধনী হতে সাহায্য করে। ধনী হলে কি হয়? এটি আমার জন্য নতুন করে কোনো তারা আবিষ্কৃত হলে তা কেনা সম্ভব করে তোলে। ছোট রাজপুত্র নিজের মনেই বলল, এই লোক কিছুটা সেই দুর্ভাগা মাতালটার মতো। কিন্তু তবুও সে কিছু প্রশ্ন বাকি ছিল। সে জিজ্ঞেস করলো, একজন কিভাবে তাদের মালিক হতে পারে? তারাগুলো কার? ব্যবসায়ী লোকটি রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলো, আমি জানি না, কারণ নয়। তাহলে এগুলো আমার, কারণ সর্বপ্রথম আমি এগুলো নিয়ে চিন্তা করেছি। শুধু এই কারণেই? অবশ্যই। যখন তুমি কোনো হীরের টুকরো পাবে যার মালিক কেউ না, এটা হয়ে যাবে তোমার। যখন তুমি কোনো দ্বীপ আবিষ্কার করবে, এটা মালিক যদি কেউ না হয়ে থাকে, এটা হয়ে যাবে তোমার। যখন তুমি কোনো আইডিয়া পাবে যা আগে কেউ ভাবেনি, এটা তুমি প্যাটেন্ট করবে এবং তা হয়ে যাবে তোমার। তাই আমার ক্ষেত্রেও তারাগুলো আমার, কারণ আমার আগে কেউ তারাগুলোকে নিয়ে নিজের করে নেওয়া চিন্তা করেনি। হ্যাঁ, তা ঠিক, কিন্তু এগুলি দিয়ে কী করবেন? আমি তাদের তদারকি করি, আমি তাদের গুনি এবং বারবার গুনি। এটা কঠিন কাজ, কিন্তু আমি এমন মানুষ গুরুত্বপূর্ণ কাজের প্রাকৃতিকভাবেই আগ্রহী। ছোট রাজপুত্র তার উত্তরে সন্তুষ্ট ছিল না। যদি আমার কোনো স্কার্ফ থাকে, আমি সেটা গলায় নিয়ে ঘুরে বেড়াতে পারি। আমার যদি ফুল থাকে, সেটা আমি ছিঁড়ে সাথে নিয়ে যেতে পারি। কিন্তু আপনি তো আকাশ থেকে তারাগুলো ছিঁড়ে আনতে পারবেন না। না, আমি তাদের ব্যাংকে জমা রাখতে পারি। এর মানে এটা হলো, আমি একটি কাগজে আমি তারাদের সংখ্যা লিখে তারা ড্রয়ারে তালাবদ্ধ করে রাখি। শুধু এই? ব্যবসা তো দিল, এটাই যথেষ্ট। রাজপুত্র ভাবলো, এটা উপভোগ্য, কিছুটা কাব্যিক, কিন্তু এর কোনো গুরুত্ব নেই। আসলে মূল ব্যাপার হলো, ছোট রাজপুত্রের চিন্তাগুলি বড়দের চেয়ে ছিল ভিন্ন। ছোট রাজপুত্র ব্যবসায়ীর সাথে কথাবার্তা চালিয়ে যেতে লাগলো। আমার একটি ফুল আছে, আমি তাতে প্রতিদিন পানি দিই। আমার 3টি আগ্নেয়গিরি আছে যা আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করি। আমি মৃত আগ্নেয়গিরিটাও পরিষ্কার করি, কারণ কি ঘটবে কিছুই বলা যাচ্ছে না। এগুলি হচ্ছে আমার আগ্নেয়গিরি এবং আমার ফুলের ব্যবহার, কিন্তু আপনার তারাদের তো কোনো ব্যবহার নেই। ব্যবসায়ী লোকটি কিছু বলতে মুখ খুললো, কিন্তু বলার কিছুই খুঁজে পেল না এবং ছোট রাজপুত্র চলে গেল। সে তার ভ্রমণে চলতে লাগলো এবং বলল, বড়রা আসলে অস্বাভাবিক। অধ্যায় 14। পঞ্চম গ্রহটা ছিল অদ্ভুত। গ্রহগুলির মধ্যে এটি ছিল সবচেয়ে ছোট। তাতে একটা বাস্তব বাতি এবং একজন দ্বীপ প্রজ্বলকের থাকার মতো জায়গা ছিল। দ্বীপ প্রজ্বলক হলো যে বাতি জ্বালানো নিবানোর দায়িত্বে ছিল সে। ছোট রাজপুত্র চিন্তা করে কোনো ব্যাখ্যায় যেতে পারল না। এখানে মহাকাশের কোনো একটি অংশে, কোনো একটি গ্রহে যেখানে মানুষ নেই, বাড়ি নেই, সেখানে বাতি এবং বাতি জ্বালানো লোকের দরকার কি? তবুও সে নিজেকে বলল, এটা মনে হতে পারে অযৌক্তিক এবং হাস্যকর, কিন্তু এই লোকটি সেই রাজা। অহংকারী লোক মাতাল এবং ব্যবসায়ীর মতো হাস্যকর নয়, কারণ তার কাজের সামান্য হলেও কিছু অর্থ আছে। যখন সে বাতি জ্বালালো, তখন সে যেন নতুন একটি তারা বা ফুলকে জীবিত করলো। যখন সে বাতিটি নিভিয়ে রাখে, তখন সে তারা বা ফুলকে ঘুম পাড়িয়ে দিল। তাই এটি একটি সুন্দর পেশা, সুন্দর বলেই তা সত্যি কাজের। যখন সে গ্রহে পৌঁছালো, সম্মানের সাথে দ্বীপ প্রজ্বলককে স্যালুট করে জিজ্ঞেস করলো, শুভ সকাল। আপনি কেন আপনার বাতিটা নিভিয়ে ফেললেন? কারণ ওগুলোর নিয়ম। শুভ সকাল, দ্বীপ প্রজ্বলক উত্তর দিল। কি নিয়ম? এই যে আমি বাতিটা নিভিয়ে ফেললাম। শুভ সন্ধ্যা।
এবং সে আবার বাতি জ্বালালো। কিন্তু তাহলে তুমি আবার বাতি জ্বালালে কেন এখন? ওগুলো নিয়ম, সে উত্তর দিল। ছোট রাজপুত্র বলল, আমি কিছু বুঝতে পারছি না, এখানে বোঝার কিছু নেই, নিয়ম তো নিয়মই, শুভ সকাল। সে আবার বাতি নিভিয়ে ফেলল। সে লাল লাল বর্গাকার ডিজাইন সাজানো একটি রুমাল দিয়ে তার কপাল মুছল। আমি একটা ভয়ঙ্কর পেশায় আছি। আগে যাও ব্যাপারটি যুক্তিযুক্ত ছিল। আমি সন্ধ্যায় বাতি জ্বালাতাম এবং সকালে নিভাতাম। আমি বিশ্রামের জন্য পুরো দিন এবং ঘুমানোর জন্য পুরো রাত পেতাম। কিন্তু এরপর নিয়মগুলো কি বদলে গেছে? দ্বীপপ্রজ্বলক উত্তর দিল, না, নিয়মের কোনো পরিবর্তন হয়নি। আসলে এটা একটা দুর্ভাগ্য। বছরের আবর্তনে এখন গ্রহ দ্রুত সময়ে যাচ্ছে এবং এই নিয়মের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। তাহলে এখন গ্রহ প্রতি মিনিটে একবার আবর্তন করছে, তাই আমার 1 সেকেন্ডের অবকাশ নেই। প্রতি মিনিটে আমাকে বাতি জ্বালাতে এবং নেভাতে হয়। এটা খুব মজার। এখানে একদিন মাত্র 1 মিনিটের। এটা মোটেও মজার কিছু না। এই যে আমার কথা বলছি, এর মাঝে 1 মাস চলে গেছে। দ্বীপপ্রজ্বলক, 1 মাস? হ্যাঁ, 1 মাস 30 মিনিট 30 দিন। শুভ সন্ধ্যা। হ্যাঁ, সে আবার বাতি জ্বালালো। ছোট রাজপুত্র তাকে দেখছিল এবং তার মনে হচ্ছিল নিয়মের প্রতি অতি বিশ্বস্ত বাতি জ্বালক লোকটাকে সে পছন্দ করে। তার পেলে আসা দিনের সেই সূর্যাস্তের কথা মনে হলো, যখন সে চেয়ারে ঘুরিয়েই সূর্যাস্ত দেখতে পারত। সে তার এই বন্ধুকে সাহায্য করতে চাইল। রাজপুত্র বলল, আমি তোমাকে একটা উপায়ের কথা বলতে পারি, যাতে তোমার যখন ইচ্ছা তখন বিশ্রাম নিতে পারো। আমি সব সময় বিশ্রাম নিতে চাই, উত্তর দিল বাতি চালক। একজন মানুষের পক্ষে একই সাথে বিশ্বস্ত এবং অলস হওয়া অসম্ভব। ছোট রাজপুত্র ব্যাখ্যা করতে গিয়ে শুরু করলো কিভাবে সে বিশ্রাম নিতে পারে। তোমার গ্রহ খুব ছোট, মাত্র 3 পা হেঁটেই তুমি পুরো ভ্রমণ করতে পারবে। সবসময় সূর্যালোকে থাকতে হলে তোমাকে ধীরে ধীরে হাঁটতে হবে। যখন সূর্য বিশ্রাম নিতে চাইবে তখন হাঁটবে। আর তাহলে তুমি যতক্ষণ চাও ততক্ষণই দিন থাকবে। বাতি জ্বালক উত্তর বলল, এটা আমাকে বিশেষ সাহায্য করতে পারবে না। আমি জীবনে একটা জিনিসই ভালোবাসি, তা হচ্ছে ঘুম। তাহলে তুমি দুর্ভাগ্যবান, রাজপুত্র বলল। উত্তরে বাতি জ্বালক বলল, আসলে আমি দুর্ভাগা। শুভ সকাল। সে বাতি নিভিয়ে ফেলল। ছোট রাজপুত্র তার ভ্রমণ চালিয়ে যেতে যেতে নিজেকে বলল, এই লোকটি আসলে সেই অহংকারী রাজা, মাতাল এবং ব্যবসায়ী অপব্যবহারের শিকার হবে। যাই হোক, তাকে আমার ওদের মতো হাস্যকর মনে হয়নি। সম্ভবত এই কারণে যে সে শুধু নিজের কথাটাই ভাবছে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, এদের মধ্যে কেউ এই লোকটি কি একমাত্র আমি যার বন্ধু বানাতে পারি? তাহলে তার গ্রহটি আসলে খুব ছোট, এখানে দুজনের জায়গা হবে না। যা ছোট রাজপুত্র স্বীকার করতে সাহস করে নি তা হলো, গ্রহটি ছাড়তে তার খুব খারাপ লাগছিল। এর প্রধান কারণ হলো এটি দিনে 140 বার সূর্যাস্তে ধন্য হয়। অধ্যায় 15। ষষ্ঠ গ্রহটা তার আগের প্রায় 10 গুণ বড় ছিল। সেখানে থাকতেন একজন ভদ্রলোক, যিনি বড় বড় বই লিখতেন। ছোট রাজপুত্রকে আসতে দেখে তিনি বলে উঠলেন, আরে, এই তো একজন অনুসন্ধানকারী। ছোট রাজপুত্র টেবিলে বসলো এবং ছোট ছোট কিছু নিঃশ্বাস পেল। ইতিমধ্যে সে অনেক জায়গা ভ্রমণ করে ফেলেছে। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো? এই বড় বইটা কি? আপনি কি করছেন? সে উল্টো প্রশ্ন করলো। ভদ্রলোক উত্তর দিলেন, আমি একজন ভূগোলবিদ। ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো, ভূগোলবিদ কি? ভূগোলবিদ হচ্ছেন একজন জ্ঞানী ব্যক্তি, যিনি পাহাড়, নদী, সাগর, মরুভূমি ইত্যাদির অবস্থান জানেন। এটা খুব ভালো। এখানে শেষ পর্যন্ত একজন লোক পাওয়া গেল যার সত্যিকারের কোনো পেশা আছে। ছোট রাজপুত্র ভূগোলবিদের গ্রহের আশপাশ তাকিয়ে দেখল। এটা ছিল তার দেখা সবচেয়ে অসাধারণ এবং মহিমান্বিত গ্রহ। ছোট রাজপুত্র বলল, আপনার গ্রহটি অনেক সুন্দর। এতে কোনো সমুদ্র আছে? ভূগোলবিদ উত্তর দিলেন, আমি বলতে পারবো না। ও, তাহলে কি কোনো পাহাড় আছে? আমি বলতে পারবো না। তাহলে কোনো শহর, নদী বা মরুভূমি? এগুলো আমি বলতে পারবো না। কিন্তু আপনি তো একজন ভূগোলবিদ। ভূগোলবিদ উত্তর বললেন, ঠিক বলেছ, আমি একজন অনুসন্ধানকারী না। আমি গ্রহে একজনও অনুসন্ধানকারী নেই আমার গ্রহে। এটা ভূগোলবিদদের কাজ না, গিয়ে নদী, পাহাড়, সমুদ্র, মরুভূমি গুণে দেখা। ভূগোলবিদের চেয়ে বরং আলস্যে বসে থাকবেন। তিনি কখনো তার ডেস্ক ছেড়ে যাবেন না। কিন্তু তিনি তার এই অধ্যয়নের অনুসন্ধানকারী সাহায্য নেন। তিনি তাদের প্রশ্ন করেন, তারা তাদের ভ্রমণ অভিজ্ঞতার সাপেক্ষে যা উত্তর দেয় তিনি তা লিখে রাখেন, এবং যদি কোনো অনুসন্ধানকারী বর্ণিত কোনো ঘটনার কৌতূহল উদ্দীপক হয় তাহলে তিনি ওই অনুসন্ধানকারী নৈতিক চরিত্র সম্পর্কে তদন্তের আদেশ দেন। এটা কেন? কারণ একজন অনুসন্ধানকারী যে মিথ্যা বলে সে ভূগোলবিদের বইয়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ঠিক তেমনি একজন মদ্যপ অনুসন্ধানকারীও হতে পারে। কিন্তু এটা কেন হয়?
ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। কারণ নেশাগ্রস্ত লোক এক জিনিস একটার জায়গায় দুটো দেখে। এক্ষেত্রে দেখা যাবে যে ওর কথা শুনে বগলবিদ একটা পাহাড়ের জায়গায় দুটো লিখে বসে আছে। ছোট রাজপুত্র বলল, আমি এরকম একজনকে চিনি যে আপনার খারাপ অনুসন্ধানকারী হতে পারে। হ্যাঁ, এটা খুব সম্ভব। অনুসন্ধানকারী নৈতিক চরিত্রের তদন্তের পর তার আবিষ্কার নিয়ে আরেকটি তদন্তের আদেশ দিতে হয়। কেউ গিয়ে কি ওই আবিষ্কার দেখে আসে? না, সেটা খুব জটিল হয়ে পড়ে। এজন্য আবিষ্কারের প্রমাণ আনলেই চলে। যেমন কেউ যদি অন্য কোনো বড় পাহাড়ের কথা বলে, তাহলে সেই পাহাড়ের সাথে একটা পাথর আনলেই হবে। ভূগোলবিদ হঠাৎ প্রফুল্ল হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তুমি অনেক দূর থেকে এসেছো, তুমি একজন অনুসন্ধানকারী, তুমি আমাকে তোমার গ্রহ সম্পর্কে বলতে পারো? ভূগোলবিদ তার বড় রেজিস্টার খাতা বের করে পেন্সিল ধার দিতে শুরু করলো। প্রথমে অনুসন্ধানকারীদের বর্ণনা পেন্সিলে লেখা হলো, তারপর প্রমাণের অপেক্ষা করা হয়। ঠিকঠাক মতো প্রমাণ অনুসন্ধানকারী হাজির করতে পারলে তবেই তা কলমের সাহায্যে লেখা হয়। আশাব্যঞ্জক দৃষ্টিতে ছোট রাজপুত্রের দিকে তাকিয়ে ভূগোলবিদ বললেন, বলো। ছোট রাজপুত্র বলা শুরু করলো, আসলে যেখানে আমি থাকতাম ওটা বেশি সুন্দর গ্রহ না, ওটা ছিল খুব ছোট। আমার 3টা আগ্নেয়গিরি ছিল, 2টো সক্রিয় এবং একটি মৃত। মৃত হলেও সামনে কি ঘটতে পারে তা কেউ জানে না। ভূগোলবিদ বললেন, সামনে কি ঘটবে তা কেউ জানে না। আমার একটি ফুলও আছে, আমি ফুল রেকর্ড করি না। ভূগোলবিদ বললেন, এটা কেন? আমাদের গ্রহে সবচেয়ে সুন্দর জিনিস ছিল ওই ফুলটি। ভূগোলবিদ উত্তর দিলেন, আমরা এগুলো রেকর্ড করি না, এগুলো হচ্ছে ক্ষণজন্মা। ক্ষণজন্মা মানে কি? ভূগোলবিদ উত্তর দিলেন, ভূগোল হচ্ছে এমন কিছু বই যাতে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে রাখি, যেগুলো কখনো পুরনো হয় না। একটা পাহাড় সাধারণত তার জায়গা পরিবর্তন করে না, একটা সমুদ্র পানিশূন্য হয়ে পড়ে না। আমরা শাশ্বত জিনিসগুলো নিয়েই লিখি। ছোট রাজপুত্র বাধা দিয়ে বলল, কিন্তু মৃত আগ্নেয়গিরি সক্রিয় হতে পারে, আর ক্ষণজন্মা মানে কি? ভূগোলবিদ বললেন, আগ্নেয়গিরি জীবিত বা মৃত হোক, দুটোই আমাদের কাছে সমান। আমাদের কাছে মূল ব্যাপার হলো পাহাড়, এটা পরিবর্তিত হয় না। ছোট রাজপুত্র যে তার জীবন কোনো প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত থামেনি, পুনরায় প্রশ্ন করল, কিন্তু ক্ষণজন্মা মানে কি? এর অর্থ যারা দ্রুত অদৃশ্য হয়ে যাবার বিপদের মধ্যে আছে। আমার ফুল কি দ্রুত অদৃশ্য হয়ে যাওয়ার বিপদের মধ্যে? অবশ্যই। আমার ফুল ক্ষণজন্মা? ছোট রাজপুত্র নিজে নিজে বললেন, তার মাত্র 4টি কাঁটা আছে নিজেকে রক্ষা করতে, আর আমি তাকে একা গ্রহে ফেলে এলাম। এই প্রথম সময় ছোট রাজপুত্রের অনুশোচনা হলো, কিন্তু সে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো, আপনি আমাকে কোন জায়গা ভ্রমণ করার জন্য উপদেশ দিতে চান এখন? ভূগোলবিদ বললেন, পৃথিবী নামক গ্রহে যাও, এর বেশ সুনাম আছে। ছোট রাজপুত্র তার ফুলের কথা ভাবতে ভাবতে চলে গেল। অধ্যায় 16। সুতরাং 7 নম্বর গ্রহটি ছিল পৃথিবী। পৃথিবী একটি সাধারণ গ্রহ না। এখানে গুনলে প্রায় 111 জন রাজা, নিগ্রো রাজাদের কথা ভুলে যাওয়া হয়নি, তাদেরও ধরা হয়েছে। 7,000 জন ভূগোলবিদ, 9 লাখ জন ব্যবসায়ী, 75 লাখ জন মাতাল, 3,11,00,000 জন অহংকারী মানুষ, মোট কথা 20 কোটি বড় বড় মানুষ। পৃথিবীর আকার সম্পর্কে একটা ধারণা দিতে আমি তোমাকে বলতে পারি, বিদ্যুৎ আবিষ্কারের পূর্বে এখানে 6টি মহাদেশ, প্রায় 4,62,111 জন দ্বীপ প্রজ্বলকের বিশাল বাহিনী লাগতো রাস্তার বাতিগুলো জ্বালাতে। দূর থেকে দেখলে মনে হতো কোনো জমকালো প্রদর্শনী, অপেরার নাচের দলের মতো এদের নড়াচড়া নিয়ন্ত্রিত। প্রথমে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দ্বীপ প্রজ্বলকেরা তাদের বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়বে, তারপর চীন এবং সাইবেরিয়ার বাতি জ্বালকেরা, তারপর রাশিয়া এবং ইন্ডিজের বাতি জ্বালকেরা, তারপর আফ্রিকা এবং ইউরোপের বাতি জ্বালকেরা, তারপর দক্ষিণ আমেরিকা এবং তারপরে উত্তর আমেরিকা, এভাবেই। এবং তারা কখনো তাদের এই নিয়ম ভঙ্গ করতে পারে না। তাহলে এটাই চমৎকার হবে। শুধুমাত্র উত্তর মেরুর একটি বাতি জ্বালাবার দায়িত্বে যে আছে এবং দক্ষিণ মেরুর বাতি দায়িত্বে থাকা তার সহকর্মী দুজনের পরিশ্রম থেকে বেঁচে যাবে। তাদের বছরে মাত্র 2টি সময়ের জন্য ব্যস্ত থাকতে হয়। যখন কেউ রসিকতা করে তখন এর মাঝে কিছু কিছু সত্য থাকতে পারে। আমি বাতিচালক বা দ্বীপজালক সম্পর্কে তোমাকে বলেছি, যা হয়তো তা পুরোপুরি সত্য না। আমি জানি এতে যারা আমার গ্রহ চেনে না তারা ভুল ধারণা পেতে পারে। মানুষেরা পৃথিবীতে খুব ছোট জায়গাব্যাপী বাস করে। 20 মাইল দীর্ঘ এবং 20 মাইল প্রস্থের একটি মাঠে 2 বিলিয়ন লোক দাঁড়াতে পারে। সব মানুষকে একটি ক্ষুদ্র প্যাসিফিক দ্বীপে আটকানো সম্ভব। বড়রা অবশ্য এটা বিশ্বাস করবে না যদি তুমি তাদেরকে বলো। তারা মনে করে তারা খুব বেশি জায়গা দখল করে আছে।
তারা নিজেদেরকে ভাবে বাওয়াব গাছের মতো গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি তাদের উপদেশ দিবে যেন তারা নিজেরা হিসেব করে নেয়। তারা ছবি বা ফিগার খুব পছন্দ করে, এগুলো তাদের খুশি করবে, কিন্তু অতিরিক্ত কাজ করতে গিয়ে তোমরা সময় নষ্ট করো। আমি জানি আমার প্রতি তোমার বিশ্বাস আছে। ছোট রাজপুত্র যখন পৃথিবীতে আসলো তখন চারপাশে কোনো মানুষ না দেখে সে অনেক আশ্চর্য হয়েছিল। চাঁদের উজ্জ্বল আলোতে যখন সোনার কুণ্ডলীর মতো সাপের শরীর চমকে উঠল, তখন সে ভুল করে অন্য কোনো গ্রহে চলে এসেছে ভেবে কিছুটা ভয় পেল। ছোট রাজপুত্র বিনীতভাবে বলল, শুভ সন্ধ্যা। সাপ উত্তর দিল, শুভ সন্ধ্যা। এটা কোন গ্রহে যাতে আমি নেমে এসেছি? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। উত্তরে সাপ বলল, এটা পৃথিবী, এই জায়গা আফ্রিকা। ও, তাহলে কি আমি পৃথিবীতে কোনো মানুষ নেই? সাপ বলল, এটা মরুভূমি, মরুভূমিতে কোনো মানুষ নেই, পৃথিবী অনেক বড়। ছোট রাজপুত্র একটা পাথর বসে এবং আকাশের দিকে মাথা তুলে তাকালো। আমি বিস্মিত, যেন আকাশের এই তারাগুলো স্বর্গের জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাতে একদিন আমরা আমাদের নিজেকে খোঁজ পাই। আমার গ্রহের দিকে তাকাও, ওটা ঠিক ওইখানে আমাদের উপরে, কিন্তু আসলে কত দূর? সাপ বলল, এটা অনেক সুন্দর। তুমি কি জন্য এখানে এসেছো? ছোট রাজপুত্র বলল, এটা ফুলের সাথে আমার কিছু সমস্যা হচ্ছিল। সাপ বলল। তাহলে তারা উভয়ই কিছুক্ষণ নীরব থাকলো। ছোট রাজপুত্র আবার কথা বলতে শুরু করলো। মানুষেরা কোথায়? এখানে মরুভূমি কিছুটা নির্জন জায়গা। সাপ উত্তরে বলল, মানুষের মাঝেও এই জায়গাটা নির্জন। ছোট রাজপুত্র স্থির দৃষ্টিতে অনেকক্ষণ সাপটির দিকে তাকিয়ে রইল, শেষ পর্যন্ত বলল, তুমি একটি মজার প্রাণী, একটি আঙ্গুলের থেকে তুমি মোটা নও। সাপ বলল, কিন্তু আমি একজন রাজার আঙ্গুলের থেকেও বেশি ক্ষমতাশালী। ছোট রাজপুত্র হাসলো। তুমি বেশি ক্ষমতাবান না, তোমার পাও নেই, তুমি ভ্রমণ করতেও পারো না। সাপ উত্তরে বলল, আমি তোমাকে এত দূর গ্রহণ করে নিয়ে এসেছি যে এত দূর নিয়ে যেতে পারি যে একটা জাহাজও পারবে না। সাপ নিজেকে ছোট রাজপুত্রের পায়ে জড়িয়ে ফেললো, তার একটি ব্রেসলেটের মতো। সাপ আবার বলল, আমি কাউকে স্পর্শ করলে তাকে ওই জায়গায় পাঠিয়ে দিতে পারি যেখান থেকে সে পৃথিবীতে এসেছে, কিন্তু তুমি নির্দোষ এবং তুমি এসেছো অনেক দূরের তারকা থেকে। ছোট রাজপুত্র কোনো উত্তর দিল না। সাপ বলল, তোমার প্রতি আমার মায়া জন্মেছে। এই গ্রানাইটের পৃথিবীতে তুমি খুব দুর্বল। আমি তোমাকে কোনোদিন সাহায্য করতে পারি যদি যদি তুমি কখনো তোমার গ্রহের জন্য খুব বেশি স্মৃতিকাতর হয়ে পড়ো, তাহলে আমি। ছোট রাজপুত্র বলল, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি সবসময় এমন হিয়ালিপূর্ণ কথা বলো কেন? উত্তরে সাপ বলল, আমি সব হিয়ালির সমাধান করি। এবং তারা উভয় নীরব হয়ে গেল। অধ্যায় 18। ছোট রাজপুত্র মরুভূমি অতিক্রম করে একমাত্র ফুলের দেখা পেল। সেটা ছিল 3 পাপড়ি একটা ফুল, কোনো কাজেরই না। শুভ সকাল, ছোট রাজপুত্র বলল ফুলটিকে। ফুলটাও বলল শুভ সকাল। ছোট রাজপুত্র শান্তভাবে জিজ্ঞেস করলো, মানুষেরা কোথায়? ফুল অনেকক্ষণ আগে একটি ক্যারাভ্যানকে যেতে দেখেছিল। সে বলল, মানুষেরা? আমার মনে হয় তারা 6-7 জন আছে। আমি তাদেরকে কয়েক বছর আগে দেখেছিলাম, কিন্তু কেউ জানে না তাদের কোথায় পাওয়া যাবে। বাতাস তাদের উড়িয়ে নিয়ে যাবে, তাদের কোনো শিকড় নেই এবং এটাই তাদের জীবনকে কঠিন করে তোলে। বিদায়, ছোট রাজপুত্র বলল। ফুল উত্তরে বিদায় জানালো। অধ্যায় 19। এরপর ছোট রাজপুত্র একটি উঁচু পাহাড় বেয়ে উঠল, একমাত্র পাহাড় যা চিনতে তাদের 3টি আগ্নেয়গিরি ছিল এবং সেটি ছিল হাঁটুর সমান, কিন্তু সে মৃত আগ্নেয়গিরিকে পা রাখার জায়গা হিসেবে ব্যবহার করত। ছোট রাজপুত্র ভাবল, এই পাহাড়ের মতো উঁচু পাহাড় থেকে আমি পৃথিবীকে একেবারেই দেখতে পাবো এবং মানুষদেরও। কিন্তু সে সুইয়ের মতো ধারালো পাহাড়ের চূড়া ছাড়া কিছুই দেখতে পেল না। সে বিনীতভাবে বলল, শুভ সকাল। প্রতিধ্বনিত হলো, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। তুমি কে? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। তুমি কে, তুমি কে, তুমি কে? উত্তর আসলো প্রতিধ্বনি থেকে। কিন্তু আমার বন্ধুরা, আমি একা, সে বলল। প্রতিধ্বনি হলো, আমি খুব একা, খুব একা, খুব একা। কি বিচিত্র গ্রহ! এটি একই সাথে শুকনো, ধারালো, কঠোর এবং ভয়ঙ্কর, এবং লোকগুলির কোনো চিন্তা করার ক্ষমতা নেই। তারা যা শুনে তাই বলে। আমার গ্রহে আমার একটি ফুল ছিল যা সর্বদাই প্রথমে কথা বলতো। অধ্যায় 20। দীর্ঘ সময় বালি, পাথর এবং তুষার পেরিয়ে হাঁটতে হাঁটতে একসময় ছোট রাজপুত্র একটি রাস্তার দেখা পেল। প্রতিটি রাস্তাই মানুষের ঘরের দিকে। শুভ সকাল, সে ফুলগুলিকে বলল। এসে একরাশ ফুটন্ত গোলাপের ফুলে পূর্ণ বাগানের সামনে দাঁড়িয়েছিল। গোলাপেরাও উত্তরে জানালো, শুভ সকাল। ছোট রাজপুত্র তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তারা ঠিক সবাই তার ফুলটির মতোই দেখতে। অবাক হয়ে বজ্র হাতের মতো সে জিজ্ঞেস করলো, তোমরা কারা? ফুলের উত্তর দিল, আমরা গোলাপ। ছোট রাজপুত্র খুব মন খারাপ হলো।
তার ফুল তাকে বলেছিল সেই একমাত্র ফুল এই মহাবিশ্বে, কিন্তু এখানে একটি মাত্র বাগানেই আছে তার মতো 5,000 ফুল। এটা দেখতে পেলে সে খুব বিরক্ত হতো, হয়তো খুব কাশত শব্দ করে, যেন তার খুব ঠান্ডা লেগেছে। সে এমন ভাব করতো যে সে কাশিতে মারা যাচ্ছে। সে এরকম করতো যাতে কেউ তাকে নিয়ে হাসতে না পারে। তারপর আমাকে ভান করতে হতো সেবা করে তাকে সুস্থ করার, এবং যদি আমি তা না করতাম তাহলে হয়তো সত্যি সে মরে যেত। তারপর ছোট রাজপুত্র নিজের ভাবনায় ফিরে গেল। আমি ভাবতাম আমার একটি ফুল আছে যা এই মহাবিশ্বে মাত্র একটি, কিন্তু আসলে সেটি একটি সাধারণ গোলাপ। একটি সাধারণ গোলাপ, 3টি আগ্নেয়গিরি যা আমার হাঁটুর কাছে পড়তো। এর মাঝে হয়তো চিরজীবনের জন্য একটি মরে গেছে। এগুলি আমাকে খুব মহান এক রাজপুত্র বানায় না। সে ঘাসে শুয়ে পড়লো এবং কাঁদতে লাগলো। অধ্যায় 21। এরপর শিয়ালের আবির্ভাব। শিয়াল বলল, শুভ সকাল। ছোট রাজপুত্র যদিও ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পেল না, তবু শান্তভাবে বলল, শুভ সকাল। আমি এখানে, এই আপেল গাছের নিচে, কণ্ঠস্বরটি বলল। ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো, তুমি কে? তুমি তো দেখতে বেশ সুন্দর। শিয়াল বলল, আমি শিয়াল। ছোট রাজপুত্র প্রস্তাব করলো, আসো আমার সাথে খেলবে, আমার খুব মন খারাপ। আমি তোমার সাথে খেলতে পারবো না, আমি পোষা শিয়াল না। শিয়াল উত্তরে জানালো। ছোট রাজপুত্র বলল, ঠিক আছে, ক্ষমা করো আমাকে। তারপর কিছুক্ষণ পরে সে জিজ্ঞেস করলো, পোষা জিনিসটা কি? শিয়াল জিজ্ঞেস করলো, তুমি কি এখানে থাকো না? এখানে কি খুঁজছো? ছোট রাজপুত্র, আমি মানুষ খুঁজছি, কিন্তু এই পোষা মানে কি? শিয়াল বলল, মানুষ, তাদের বন্দুক আছে, তারা শিকার করে, খুব বিরক্তিকর একটা ব্যাপার। তারা মোরগও পালন করে, এটাতেই তাদের একমাত্র আগ্রহ। তুমি কি মোরগের খোঁজ করছো? ছোট রাজপুত্র উত্তরে বলল, না, আমি বন্ধু খুঁজছি। কিন্তু এই পোষা শব্দটার মানে কি? শিয়াল বলল, এটা মানে এমন একটা শব্দ যাকে কেউ তেমন গুরুত্ব দেয় না। এটার অর্থ হতে পারে কোনো ধরনের বন্ধন তৈরি করা। বন্ধন তৈরি করা এরকমই। শিয়াল বলতে থাকলো, যেমন ধরো আমার কাছে এখন পর্যন্ত তুমি একজন ছোট বালক, হাজার হাজার ছোট বালকের মতো আরও অনেক ছোট বালক আছে, একজন তুমি তাদের। তোমাকে আমারও দরকার নেই, এবং তোমার ক্ষেত্রে তোমারও আমাকে দরকার নেই। তাই তোমার কাছে হাজার হাজার সাধারণ শিয়ালের মতো আর একটা সামান্য শিয়াল আমি। কিন্তু তুমি যদি আমার সাথে বন্ধন তৈরি করো, তাহলে আমাদেরকে একে অপরের দরকার হবে। আমাদের কাছে তুমি হবে সারা পৃথিবীর মধ্যে অদ্বিতীয় একজন, এবং তোমার কাছে আমি হব ইউনিক একজন। আমি কিছু বুঝতে শুরু করছি। একটি ফুল আছে, আমার মনে হয় সে আমাকে পোষ মানিয়ে ফেলেছে। ছোট রাজপুত্র বলল। শিয়াল বলে, হ্যাঁ, এটা সম্ভব। পৃথিবীতে অনেক ধরনের ব্যাপারই ঘটে। ছোট রাজপুত্র বলল, কিন্তু সেটি পৃথিবীতে নয়। শিয়াল কিছুটা কর্তব্য বিমূঢ় এবং কৌতূহলী মনে হলো। অন্য গ্রহে? হ্যাঁ। সেই গ্রহে শিকারীরা আছে? না। দারুণ মুরগি আছে? না। কোনো কিছুই নিখুঁত না। শিয়াল দীর্ঘশ্বাস ছাড়লো, কিন্তু সে তার চিন্তায় ফিরে এলো। শিয়াল বলতে থাকলো, আমার জীবন একঘেয়ে। আমি মোরগ শিকার করি, মানুষেরা আমাকে শিকার করে। প্রতিটি মোরগ একই রকম, প্রতিটি মানুষ একই রকম, তাই আমি কিছুটা বিরক্ত। কিন্তু তুমি আমাকে পোষ মানালে এটা হবে যেন নতুন সূর্যোদয়ের আলোকিত হলো আমার জীবনে। আমি তোমার পায়ের আওয়াজে অন্য পায়ের আওয়াজের চেয়ে আলাদাভাবে চিনতে পারবো। অন্য পায়ের আওয়াজগুলো আমাকে দ্রুত মাটির নিচে গর্তে লুকোতে বাধ্য করে, কিন্তু তোমার পায়ের আওয়াজ হবে সঙ্গীতের মতো, যা আমাকে টেনে টেনে গর্ত থেকে নিয়ে আসবে। এবং ওই যে দূরে শস্যক্ষেত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি পাউরুটি খাই না, ওইগুলো আমার কোনো কাজেই লাগে না। ওই গম খেতে আমার কোনো দরকার নেই। দুঃখজনক, কিন্তু তোমার চুলের রং সোনার মতো। চিন্তা করে দেখো, যখন তুমি আমাকে পোষ মানাবে তখন কি হবে? ওই যে সোনালি রঙের শস্যক্ষেত, তা আমাকে তোমার কথা মনে করিয়ে দিবে, এবং বাতাসের সাথে গমের ক্ষেতের আন্দোলন দেখে তা ভালো লাগবে। শিয়াল অনেকক্ষণ স্থির দৃষ্টিতে ছোট রাজপুত্রের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, দয়া করে আমাকে পোষ মানাও। ছোট রাজপুত্র, আমি খুব চাই, কিন্তু আমার সময় খুব কম, আমার অনেক কিছু বুঝতে হবে। শিয়াল বলল, কেউ সে জিনিসই বুঝতে পারে যা সে বশে আনতে পারে, বা যার সাথে তার বন্ধুত্ব হয়। মানুষের কোনো কিছুই বোঝার সময় নেই। তারা দোকান তৈরি করা জিনিস কেনে, কিন্তু এমন কোনো দোকান নেই যেখানে বন্ধুত্ব কেনা যায়। তাই মানুষের এখন বন্ধু নেই। তুমি যদি একজন বন্ধু চাও, আমাকে পোষ মানাও। পোষ মানাতে হলে আমাকে কি করতে হবে? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। শিয়াল উত্তরে বললো, তোমাকে খুব ধৈর্যশীল হতে হবে। প্রথমে আমার থেকে কিছুটা দূরত্বে তুমি বসবে, এখনকার মতে ওই ঘাসের মধ্যে। আমি তোমার দিকে চোখের কোণা দিয়ে তাকাবো, এবং তুমি কিছুই বলবে না। কথাই হচ্ছে সমস্ত ভুল বোঝাবুঝির কারণ। তারপর প্রতিদিন তুমি একটু একটু করে আমার কাছে বসবে। তারপরের দিন ছোট রাজপুত্র ফিরে এলো। শিয়াল বলল, প্রতিদিন তুমি যদি একই সময় আসো তাহলে ভালোই হয়।
উদাহরণস্বরূপ, যদি তুমি বিকেলে 4টায় আসো প্রতিদিন, তাহলে বিকাল 3টা থেকে আমি খুব খুশি হতে শুরু করব। যত 4টা বাজতে থাকবে ততই আমার আরও খুশি হব। 4টায় আমি দুশ্চিন্তা এবং খুশিতে প্রায় লাপাতে শুরু করব। আমি তোমাকে দেখতে পারবো আমি কত খুশি, কিন্তু তুমি যদি যে কোনো সময় আসো তাহলে আমি বুঝতে পারবো না ঠিক কখন আমার হৃদয় তোমাকে অভ্যর্থনা জানাতে চাচ্ছে। প্রত্যেকেরই উচিত সঠিক আচার অনুষ্ঠান পালন করা। ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো, আচার কি? শিয়াল উত্তর দিল, এটা প্রায় এড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এটা হচ্ছে এমন একটা জিনিস যা একদিন কে অন্য দিনের থেকে, 1 ঘন্টাকে অন্য ঘন্টা থেকে আলাদা করে দেয়। উদাহরণ হিসেবে বলি, একটা আচার আছে আমার শিকারীদের মাঝে। প্রতি বৃহস্পতিবার তারা গ্রামের মেয়েদের নিয়ে নাচানাচি করে। তাই বৃহস্পতিবার আমার জন্য অসাধারণ একটা দিন। আমি সেদিন যতদূর ইচ্ছা আঙ্গুর খেতে ঘুরে বেড়াতে পারি। কিন্তু যদি শিকারীরা যে কোনো দিন নাচতো তাহলে প্রতিদিনই হতো একই রকম। আমি আর কোনো অবসরই পেতাম না। ছোট রাজপুত্র শিয়ালকে পোষ মানালো এবং যখন তার প্রস্থানের সময় ঘনিয়ে আসলো তখন শিয়াল বলল, আমার কান্না পাচ্ছে, আমি কাঁদবো। রাজপুত্র বলল, এটা তোমার দোষ, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, তুমি চেয়েছিলে আমি তোমাকে পোষ মানাই। শিয়াল বলল, তা ঠিক, হ্যাঁ। রাজপুত্র বলল, কিন্তু এখন তুমি কাঁদতে যাচ্ছ। শিয়াল বলল, হ্যাঁ তাও ঠিক, সুতরাং এতে তোমার ভালো কিছুই হলো না। শিয়াল বলল, না, এটা আমার অনেক ভালো করেছে ওই শস্য খেতে সোনালি রঙের জন্য। সে আবারও যোগ করলো, যাও এবং ওই ফুলগুলোর দিকে আবার তাকাও, তুমি বুঝতে পারবে তোমার ফুলটি পৃথিবীতে ইউনিক। তারপর এসো আমার কাছে বিদায় বলতে, আমি তোমাকে একটি গোপন উপহার দেব। ছোট রাজপুত্র গোলাপগুলিকে দেখতে লাগলো। আবার সে ফুলকে বলল, তোমরা আমার গোলাপ ফুলের মতো না, তোমরা আসলে এখনো কিছুই না, তোমরা কারোর সাথে বন্ধুত্ব করনি, কেউ তোমাদের সাথে বন্ধুত্ব করেনি। আমি আমার শিয়ালকে প্রথম যখন দেখেছিলাম তখন সে ছিল ঠিক যেরকম ছিল, তোমরাও সেরকমই। সে ছিল শত সহস্র সাধারণ শিয়ালের মতো একটা শিয়াল, কিন্তু এখন আমি তাকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। এখন আমার কাছে সারা পৃথিবীর মধ্যে সে ইউনিক। ফুলেরা বেশ লজ্জা পেল। তোমরা সুন্দর কিন্তু শূন্য। ছোট রাজপুত্র বলতে থাকলো, কেউ তোমাদের জন্য মরতে চাইবে না। এটা ঠিক যে একজন সাধারণ পথচারী ভাবতে পারি আমার ফুলটি ঠিক তোমাদের মতো, কিন্তু আমার ফুল তার নিজের কাছে তোমাদের মতো শত সহস্র ফুলের থেকে সে উত্তম। কারণ সে সেই ফুল যাকে আমি নিজ হাতে পানি দিয়েছি, আমি গ্লাস গ্লোব দিয়ে ঢেকে রেখেছি, আমি তাকে পর্দা দিয়ে ছায়া দিয়েছি, তার জন্য আমি শুঁয়োপোকাকে মেরেছি 2-1টি বাদে, যাতে তারা প্রজাপতি হতে পারে। আমি শুনেছি তাকে যখন সে অভিযোগ করেছে, অহংকারে আত্মহারা হয়েছে, অথবা যখন সে কিছুই বলেনি, কারণ সে আমার গোলাপ। এরপর ছোট রাজপুত্র শিয়ালের কাছে গেল, গিয়ে বলল, বিদায়। শিয়াল বলল, বিদায়, এবং আমার গোপন কথাটি হলো একটি সহজ গোপন কথা, একমাত্র হৃদয় ব্যবহার করেই কেউ সেই সঠিকভাবে দেখতে পারে যা যা খুবই দরকারি তা চোখে দেখা যায় না। ছোট রাজপুত্র সাথে সাথে বলল, যা খুবই দরকারি তা চোখে দেখা যায় না, যাতে সেই কথাটা মনে রাখতে পারে। যে সময় তুমি তোমার গোলাপের জন্য ব্যয় করেছিলে তাই তোমার গোলাপকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। ছোট রাজপুত্র বলল, যে সময় আমি আমার গোলাপের জন্য ব্যয় করেছি যাতে সে নিশ্চিতভাবে আমার স্মৃতিতে থাকতে পারে। শিয়াল বলল, মানুষ সত্যই ভুলে গেছে, তুমি ভুলে যেও না। তুমি যাদের সাথে বন্ধুত্ব করেছো তাদের কাছে তুমি চিরজীবন দায়বদ্ধ, তুমি তোমার গোলাপের কাছে দায়বদ্ধ। ছোট রাজপুত্র বলল, আমি আমার গোলাপের প্রতি দায়বদ্ধ যাতে আমি তাকে অবশ্যই মনে রাখতে পারি। অধ্যায় 22। ছোট রাজপুত্র বলল, শুভ সকাল। রেলওয়ে সুইসম্যান উত্তরে বলল, শুভ সকাল। ছোট রাজপুত্র বলল, আপনি এখানে কি করেন? আমি রেলগাড়িকে এক লাইন থেকে অন্য লাইনে চালনা করি, কখনো ডানে কখনো বামে। একটি দারুণ আলোতে উজ্জ্বল রেলগাড়ি সুইসম্যানের কেবিনে তুমুল গর্জন করে ছুটে এলো। ছোট রাজপুত্র বলল, তারা খুব তাড়াহুড়ো আছে। তারা কি খুঁজছে? সুইসম্যান জানালো, রেল ইঞ্জিনিয়ারও জানে না। দ্বিতীয় আরেকটি রেলগাড়ি আলোক উজ্জ্বল হয়ে অন্যদিক থেকে ছুটে এলো। তারা কি ফিরে যাচ্ছে? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। এগুলো একটা গাড়ি নয়, এক একটা এক্সচেঞ্জ, সুইসম্যান উত্তর দিল। ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো, তারা যেখানে আছে সেখানে নিয়ে তারা সন্তুষ্ট না? সুইসম্যান বলল, কেউই তার নিজের জায়গা নিয়ে সন্তুষ্ট না। এরপর তারা তৃতীয় আলোকোজ্জ্বল রেলগাড়ি আসার শব্দ শুনতে পেল। ছোট রাজপুত্র বলল, তারা কি প্রথম ভ্রমণকারীদের অনুসরণ করছে? সুইসম্যান বলল, তারা কাউকেই অনুসরণ করছে না, তারা ওখানে ঘুমিয়ে আছে। যারা ঘুমায়নি তারা হাই তুলছে, শুধুমাত্র ছোট ছোট বাচ্চারা জানালাতে নাক লাগিয়ে বাইরে দেখছে।
ছোট রাজপুত্র বলল, শুধুমাত্র ছোট বাচ্চারা জানে তারা কি খুঁজছে। তারা যখন একটি ছেঁড়া পুতুল নিয়ে সময় নষ্ট করে এবং এটি তখন তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। কেউ তা কেড়ে নিলে তারা কান্না জুড়ে দেয়। সুইসম্যান বলল, তারা ভাগ্যবান। অধ্যায় 23। শুভ সকাল, ছোট রাজপুত্র বলল। দোকানদার উত্তর দিল, শুভ সকাল। এই দোকানদার কিছু ওষুধের বড়ি বিক্রি করছিল যা তৃষ্ণা নিবারণ করে। সপ্তাহে একটা খেলে পুরো সপ্তাহ কোনো তৃষ্ণা লাগে না। আপনি এগুলো কেন বিক্রি করেন? ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো। দোকানদার বলল, কারণ এগুলো প্রচুর সময় বাঁচায়। বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছেন এগুলো প্রতি সপ্তাহে তোমার 53 মিনিট সময় বাঁচাবে। এই 53 মিনিটে আমি কি করব? তোমার যা ইচ্ছা। ছোট রাজপুত্র নিজেকে বলল, আমি যদি 53 মিনিট সময় পাই যা ইচ্ছা করার জন্য, তাহলে আমি চাইব বিশুদ্ধ পানির ফোয়ারার ভেতর দিয়ে হেঁটে এই অবসর সময় কাটাতে। অধ্যায় 24। এটা ছিল দুর্ঘটনায় মরুভূমিতে এসে পড়ার সময় 8ম দিন। আমি ছোট রাজপুত্রের কাছ থেকে যখন দোকানদারের গল্প শুনছিলাম, তখন পান করছিলাম আমার সাথে থাকা পানির শেষ ফোঁটা। আহ, তোমার স্মৃতিগুলো দারুণ। কিন্তু এখনও আমি আমার প্লেন ঠিক করতে পারলাম না। আমার পান করার মতো কোনো পানিও নেই আর। তাই তো তোমার ওই বিশুদ্ধ পানির ফোয়ারার ভেতর দিয়ে হাঁটতে পারলে আমিও খুশি হব। ছোট রাজপুত্র বলতে শুরু করলো, আমার বন্ধু শিয়ালটি। প্রিয় ছোট বন্ধু, শিয়ালের কথা এখন কোনো কাজ হবে না। কেন? কারণ আমি পিপাসায় মরতে বসেছি। সে আমার কথা বুঝতে পারলো না এবং বলল, একটা বন্ধু থাকা একটা ভালো ব্যাপার। যদি কেউ মরতে বসে তবুও শিয়ালকে বন্ধু হিসেবে পেয়ে আমি গর্বিত। আমি মনে মনে ভাবলাম, তার বিপদ সম্পর্কে কোনো ধারণা নেই। সে কখনো ক্ষুধার্ত বা পিপাসার্ত হয় না। তার শুধু দরকার হয় একটু সূর্যের আলো। কিন্তু সে আমার দিকে ধীরভাবে তাকালো এবং বলল, আমি তৃষ্ণার্ত। চলো একটা কুয়ো খুঁজে বের করি। আমি একটা ক্লান্ত অভিব্যক্তি ফুটিয়ে তুললাম। মরুভূমিতে হঠাৎ করে কুয়ো খোঁজা হাস্যকর একটা ব্যাপার, কিন্তু তবুও আমরা হাঁটতে শুরু করলাম। যখন আমরা ক্লান্তি ভরা মন নিয়ে অনেকক্ষণ নিঃশব্দে হাঁটছিলাম, তখন একসময় অন্ধকার নেমে এলো এবং দেখা দিল উজ্জ্বল তারকারাজি। তৃষ্ণা আমাকে জ্বর ভাবাপন্ন করে তুলেছিল। আমি আকাশে তারাদের দিকে তাকালাম, মনে হলো এগুলি যেন স্বপ্নে দেখছি। ছোট রাজপুত্রের শেষ বলা কিছু কথা তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম তারপরে, তাহলে তুমিও তৃষ্ণার্ত? সে আমার প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেয়নি, শুধু বলেছিল, পানি হৃদয়ের জন্যও ভালো হবে। আমি তার উত্তর বুঝতে পারছিলাম না, কারণ তবুও আমার কিছু বলারও ছিল না। তাই কারণ আমার বেশ ভালো মতোই জানা ছিল তাকে জোর করা অসম্ভব। সে ছিল ক্লান্ত এবং বসে পড়ল। আমিও তার পাশে বসলাম। কিছুক্ষণ নীরবতার পর সে আবার কথা বলল, তারাগুলো সুন্দর একটা ফুলের জন্য, যাকে দেখা যাবে না। আমি উত্তর দিলাম, ঠিক। এবং আর কোনো কিছু না বলে আমি বালির ঢালের দিকে তাকালাম, যা চাঁদের আলোয় সম্প্রসারিত হয়ে আছে আমাদের সামনে। ছোট রাজপুত্র বলল, মরুভূমিটা সুন্দর। এটা ছিল সত্যি কথা। আমি সবসময় মরুভূমিকে ভালোবেসেছি। কেউ একজন মরুভূমি বাড়িতে বসে থাকলে কিচ্ছু দেখে না, কিছু শুনেও না। তবুও নীরবতা কিছু নির্দিষ্ট স্পন্দন সৃষ্টি করে, মৃদু ঔজ্জ্বল্য ছড়ায়। ছোট রাজপুত্র বলল, যা মরুভূমিকে সুন্দর করেছে তা হলো কোথাও না কোথাও একটি পানির কুয়ো লুকিয়ে রাখে। আমি মরুভূমির বালিতে প্রতিবিম্বের প্রকৃত অর্থ হঠাৎ বুঝতে পেরে অবাক হয়ে গেলাম। যখন আমি ছোট ছিলাম তখন একটি পুরনো বাড়িতে থাকতাম। কিংবদন্তি অনুযায়ী প্রচলিত একটা ধারণা ছিল যে ওই বাড়িতে গুপ্তধন লুকোনো আছে, কিন্তু কেউ জানতো না কিভাবে সে গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে। মনে হয় কেউ কোনোদিন সে চেষ্টাও করেনি। কিন্তু সেই কিংবদন্তি আমার বাড়িতে এক ধরনের জাদুময়তা ছড়িয়েছিল, যেন আমার বাড়ি তার হৃদয়ের গভীরে এক গুপ্তধনের কথা লুকিয়ে রেখেছিল। আমি ছোট রাজপুত্রকে বললাম, হ্যাঁ, এই তারা মরুভূমি কিংবা বাড়ির কে সৌন্দর্য করে দিয়েছে এমন কিছু যা চোখে দেখা যায় না। সে বলল, আমি আনন্দিত যে তুমি আমার শিয়ালের সাথে একমত হয়েছ। ছোট রাজপুত্র ঘুমিয়ে পড়লো। আমি তাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। আমি ভেতরে ভেতরে নিজেকে আন্দোলিত অনুভব করছিলাম। মনে হচ্ছিল আমি যেন হালকা একটি গুপ্তধন নিয়ে হাঁটছি। আমার মনে হচ্ছিল এর চেয়েও হালকা কিছু নেই আর পৃথিবীতে। আমি ম্লান কপালের দিকে তাকালাম। তার চোখ বন্ধ, তার চুলগুলি বাতাসে কাঁপছিল। আমি নিজেকে বললাম, আমি যা দেখছি তা একটি খোলক মাত্র। যা গুরুত্বপূর্ণ তার চোখে দেখা যায় না। তার ঠোঁট এবং সংশয়ী অর্থ হাসিতে কিছুটা নড়ে উঠল। আমি আবার নিজেকে বললাম, আমাকে যে জিনিসটা এই ছোট রাজপুত্রের ব্যাপারে বেশি আন্দোলিত করেছে তা হলো একটি ফুলের প্রতি তার বিশ্বস্ততা। একটি গোলাপের ছবি যা তার সমস্তটার ভেতরে দিয়ে বাতির শিখার মতো জ্বলজ্বল করে, যখন সে ঘুমিয়ে থাকে তখনও। এবং তাকে
কখনো আমার হালকা মনে হচ্ছিল। আমি অনুভব করলাম তাকে রক্ষা করতে চাই আমি, যেন সে একটা আগুনের শিখা যা বাতাস এলেই নিভে যাবে। যেহেতু আমি হাঁটছিলাম তাই বোরের দিকে একটি কুয়ো পেলাম। অধ্যায় 25। ছোট রাজপুত্র বলল, মানুষেরা এক্সপ্রেস ট্রেনে চড়ে রাস্তায় বের হয়, কিন্তু তারা কি হচ্ছে তারা জানে না। তারপর তারা ছুটে বেড়ায়, উত্তেজিত হয়ে ঘুরতে থাকে এবং ঘুরতেই থাকে। সে আরো যোগ করলো, অর্থহীন ঝামেলা। আমরা যে কুয়োর কাছে আসলাম তা সাধারণ সাহারা মরুভূমির কুয়োর মতো ছিল না। সাধারণত সাহারা মরুভূমির কুয়োগুলি হয় বালিতে একটা গর্তের মতো, কিন্তু এই কুয়োটি হচ্ছে গ্রামের কুয়োর মতো, কিন্তু আশেপাশে কোনো গ্রাম ছিল না। তাই আমার মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। ছোট রাজপুত্রকে আমি বললাম, আশ্চর্যের ব্যাপার, সব কিছু যেন ব্যবহার করার জন্য তৈরি করা আছে, পুলি, রশ্মি, বালতি। সে হাসলো, দড়িকে ধরে পুলিকে কাজ করানো শুরু করে দিল। দীর্ঘদিন বাতাসের স্পর্শ না পাওয়া বায়ুর নির্দেশক যন্ত্রের মতো শব্দ করে উঠল পুলি। ছোট রাজপুত্র জিজ্ঞেস করলো, তুমি কি শুনতে পেয়েছো? আমরা কুয়োটাকে জাগিয়ে তুলেছি এবং সে গান গাওয়া শুরু করেছে। আমি চাইছিলাম না সে দড়ি নেড়ে ক্লান্ত হোক, তাই বললাম, এটা আমাকে ছেড়ে দাও, এটা তোমার জন্য খুব ভারী। আমি বালতিকে টেনে কুয়োর পাশে তুলে আনলাম। তুলে এনে খুশি এবং ক্লান্ত দুটোতেই হয়ে গেলাম একসাথে। পুলির গানটি আমার কানে বাজছিল তখনও, এবং আমি দেখতে পাচ্ছিলাম কুয়োর কম্পিত পানিতে সূর্যের আলো এখনো চকমক করছে। ছোট রাজপুত্র বলল, আমি এই পানির জন্য তৃষ্ণার্ত, আমাকে পান করার জন্য দাও কিছু। আমি বুঝতে পারলাম সে কি খুঁজছিল। আমি বালতিটাকে তার ঠোঁটের কাছে নিলাম। সে চোখ বন্ধ করে পানি পান করলো। এটা ছিল বিশেষ কোনো উৎসবের আনন্দের মতো। এই পানি অবশ্যই সাধারণ খাদ্যের চেয়ে কিছু আলাদা। এর মিষ্টতা তারকাদীপ্ত আকাশের নিচে দীর্ঘ পথ চলা পুলির সঙ্গীত এবং আমার হাতের শ্রমের মাধ্যমে অর্জিত হয়েছে। এটা হৃদয়ের জন্য ভালো উপহারের মতো। আমি যখন ছোট বালক ছিলাম, ক্রিসমাস ট্রির বাতি, মধ্যরাতে মানুষের গান, হাসি মুখে কোমলতা, আমি যেসব গিফট পেতাম সেগুলির মতোই উজ্জ্বল বিকিরণে করে হৃদয় ভরিয়ে দিত। ছোট রাজপুত্র বলল, তুমি যেখানে থাকো সেখানকার লোকেরা এই বাগানে 5,000 গোলাপ উৎপন্ন করে এবং এর মধ্যে তারা যা খুঁজছে তা খুঁজে পায় না। আমি উত্তরে বললাম, তারা খুঁজে পায় না, এবং তারা যা খুঁজছে তা একটি মাত্র ফুলের মধ্যে কিংবা সামান্য পানির মধ্যে খুঁজে পাওয়া যেত। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ। ছোট রাজপুত্র যোগ করলো, কিন্তু চোখেরা তো অন্ধ, একজনকে অবশ্যই হৃদয় দিয়ে খুঁজতে হবে। আমি পানি পান করলাম, শান্তভাবে নিঃশ্বাস নিলাম। সূর্যোদয়ের সময় মরুভূমির বালির মধুর মতো দেখতে দেখায় এবং সেই মধুর রং আমাকে উৎফুল্ল করে তোলে, যা তারপরে আমাকে এক বিষাদের অনুভূতির দিকে নিয়ে যায়। ছোট রাজপুত্র আমার পাশে বসতে বসতে বলল, তুমি অবশ্যই তোমার কথা রাখবে। কি কথা? তুমি জানো আমার ভেড়ার জন্য মুখবন্ধ তৈরি করে দেওয়া এবং আমার ফুলের কাছে দায়বদ্ধ। আমি আমি আমার আঁকাগুলোর রাফ পকেট থেকে বের করলাম। ছোট রাজপুত্র এগুলি দেখলো এবং হাসতে হাসতে বলল, তোমার বাউবাউকে বাঁধাকপির মতো লাগছে। ও, আমি আমার বাওয়াবের জন্য গর্বিত ছিলাম। তোমার শেয়াল, তার কানে কিছুটা শিংয়ের মতো, তারা খুব লম্বা। সে আবার হাসলো। আমি বললাম, এটা ঠিক না তুমি ছোট রাজপুত্র, আমি ছবি আঁকতে জানি না, শুধুমাত্র ভেতর থেকে বোয়া কনস্ট্রিক্টর এবং বাইরে থেকে বোয়া কনস্ট্রিক্টর ছাড়া। সে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাচ্চারা বুঝতে পারে। আমি পেন্সিল দিয়ে একটি মুখবদ্ধ আঁকলাম এবং তাকে দিলাম। আমি বললাম, তোমার কিছু পরিকল্পনা আছে যা আমি জানি না। কিন্তু সে কোনো উত্তর না দিয়ে আমাকে বলল, তুমি আমার পৃথিবীতে অতর্কিত আগমন সম্পর্কে জানো। কাল তার 1 বছর পূর্তি হবে। তারপর সামান্য নীরবতার পর সে আবার বলল, আমি নেমে এসেছিলাম এখানেই, কাছাকাছি জায়গায়। তারপর হঠাৎ সে রক্তিম হয়ে গেল এবং আবারও কেন জানি না অদ্ভুত কষ্ট আমাকে ছুঁয়ে গেল। একটা প্রশ্ন আসলো আমার মাথায়, তাহলে এটা কাকতালীয় ছিল না? আমি যে তোমাকে একদিন সকালে চোখ খুলে দেখেছিলাম, 1 সপ্তাহ আগে মানব বসতি থেকে 1000 মাইল দূরে তুমি একা একা পায়চারি করছিলে। ছোট রাজপুত্রের মুখ আবারও রক্তিম হয়ে গেল এবং আমি কিছুটা দ্বিধান্বিত কণ্ঠে যোগ করলাম, সম্ভবত এটা তোমার 1 বছর পূর্তি উপলক্ষে। ছোট রাজপুত্র আবার রক্তিম হয়ে গেল এবং সে কোনো উত্তর দিল না। কিন্তু কেউ এরকম রক্তিম হয়ে গেলে এর থেকে কি বোঝা যায় না যে উত্তরটা হ্যাঁ। আমি বললাম, ও, আমি কিছুটা ভয় পাচ্ছি। কিন্তু সে আমাকে বাধা দিয়ে বলল, এখন তুমি তোমার কাজ শুরু করো। তোমার উচিত ইঞ্জিনের কাছে ফেরত যাওয়া। আমি এখানে অপেক্ষা করব, কাল সন্ধ্যে ফিরে এসো। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। আমার শেয়ালের কথা মনে হলো, কেউ যদি বন্ধুত্ব করে তাহলে থাকে কিছুটা কান্নার ঝুঁকি নিয়ে নিতে হয় তাকে। অধ্যায় 26।
কুয়োর পাশে একটা ভাঙা দেয়াল ছিল। আমি যখন পরদিন সন্ধ্যায় কাজ শেষে ফিরে এলাম তখন দেখলাম ছোট রাজপুত্র ওই দেয়ালের উপর পা ঝুলিয়ে বসে আছে। আমি শুনলাম সে বলছে, তাহলে তোমার মনে নেই ঠিক এটা ঠিক জায়গা না? আর একটু উত্তরে স্বর বললাম, হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক দিন কিন্তু ঠিক জায়গা না। আমি দেয়ালের দিকে হাঁটতে শুরু করলাম কিন্তু কিছুই দেখতে বা শুনতে পেলাম না। ছোট রাজপুত্র আবার ওই স্বরকে উত্তরে ঠিক বলল, ঠিক, তুমি দেখতে পাবে বালির কোথাও আমার পায়ের চিহ্ন রয়েছে। তোমার কিচ্ছু করার নেই, শুধু সেই জায়গায় আমার জন্য অপেক্ষা করবে। আমি আজ রাতেই সেখানে পৌঁছাবো। আমি এই দেয়াল থেকে মাত্র 24 মিটার দূরে ছিলাম কিন্তু তবুও কিছু দেখতে পেলাম না। কিছুক্ষণ নীরবতার পর ছোট রাজপুত্র আবার বলল, তোমার ভালো বিষ আছে? আমাকে দীর্ঘ সময় কষ্টের ভেতর দিয়ে যেতে হবে না তো? আমি আমার চলা থামালাম। এই কথা শোনা মনে হচ্ছিল আমার হৃদয় বিদীর্ণ হয়ে গেছে, কিন্তু তখনও কি ঘটছে আমি বুঝতে পারছিলাম না। ছোট রাজপুত্র ঐশ্বরকে উদ্দেশ্য করে বলল, তাহলে এবার তুমি চলে যাও, আমি দেয়াল থেকে নামবো। আমার চোখ এবার দেয়ালের নিচে চলে গেল। চোখ ওদিকে যাওয়া মাত্র আমি লাফিয়ে উঠলাম। আমার মনে হয় ছোট রাজপুত্র দিকে মুখ করে আছে বিষাক্ত হলুদ সাপ, যা মাত্র 30 সেকেন্ডের মধ্যে কাউকে মেরে ফেলতে পারে। আমি পকেট থেকে হাত দিয়ে আমার রিভলভারটা বের করেছিলাম, যদিও তবুও কয়েক পা পিছিয়ে সরে গেলাম। কিন্তু আমি যে শব্দ করছিলাম তাতেই সাপটি আস্তে আস্তে চলে যেতে শুরু করলো। কোনো তাড়াহুড়ো না করে পাথরের সাথে মৃদু ধাতব কিছু শব্দ করে সাপটি আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি দেয়ালে গেলাম। ছোট রাজপুত্রের মুখ প্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তার বাহুতে ধরে জিজ্ঞেস করলাম, এসবের মানে কি? তুমি কেন সাপের সাথে কথা বলছো? সে সবসময় যে মাফলার পরে থাকে আমি তা থেকে একটু খুলে ঢিলা করে দিলাম, তার কপাল দিয়ে পানি মুছে দিলাম এবং পান করার জন্য পানি দিলাম। তখন তাকে আর প্রশ্ন করতে আমার সাহস হলো না। সে বেশ গম্ভীরভাবে আমার দিকে তাকালো এবং আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারছিলাম তার হৃদয়ে কম্পন। তার হৃৎপিণ্ড একটা রাইফেলের গুলির মতো খেয়ে মরতে বসা পাখির মতো স্পন্দিত হচ্ছিল। আমি খুশি যে তুমি তোমার ইঞ্জিন ঠিক করতে পেরেছো। এখন তুমি বাড়ি যেতে পারবে। তুমি কিভাবে জানতে পারলে? আমি তাকে বলতে এসেছিলাম যে আমার কাজ সফল হয়েছে। আমি যেরকম কখনো ভাবতেও পারিনি ঠিক সেরকমভাবেই সফল হয়েছে। সে আমার প্রশ্নের উত্তর দিল না, কিন্তু আরও বলল, আমিও বাড়ি যাচ্ছি, এবং দুঃখিতভাবে যোগ করলো, এটা অনেক দূরে এবং অনেক কঠিন। আমি বুঝতে পারছিলাম অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। আমি তাকে ধরে রেখেছিলাম যেন সে একটি ছোট্ট বাচ্চা। মনে হচ্ছিল সে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ব্যগ্রভাবে ছুটে চলছে অতল স্পর্শী নরকের দিকে, এবং তাকে আমি ফেরাতে পারছি না। তার দৃষ্টি ছিল গম্ভীর, সে যেন কেউ দূরে, বহু দূরে হারিয়ে গেছে। আমার কাছে আমার ভেড়া আছে, বেড়ার বাক্স আছে, বেড়ার মুখবন্ধ আছে। সে আমার দিকে তাকিয়ে দুঃখ ভরা হাসি হাসলো। আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম। দেখতে পাচ্ছিলাম সে আস্তে আস্তে পুনরুজ্জীবিত হতে যাচ্ছে। আমি তাকে বললাম, প্রিয় ছোট্ট বন্ধু, তুমি ভয় পাচ্ছ? সে ভীত ছিল এবং কোনো সন্দেহ নেই এতে, কিন্তু হালকা করে হাসলো। আমি এই সন্ধ্যায় আরও বেশি ভয় পাবো। এই কথায় আবারও আমার মনে হলো অপরিবর্তনীয় কোনো ভয়ে আমি জমে যাচ্ছি। ছোট রাজপুত্রের হাসির শব্দ আর আমি কোনোদিন শুনতে পাবো না। এই কষ্ট আমি সহ্য করতে পারবো না বলে মনে হচ্ছিল। আমার জন্য এই হাসি ছিল মরুভূমিতে বিশুদ্ধ পানির ফোয়ারার মতো। আমি বললাম, ছোট্ট বন্ধু, তোমার মতো আমি হাসি আবার শুনতে চাই। কিন্তু সে আমাকে বলল, আজকে 1 বছর পূর্ণ হবে। আমার তারাকে সেই জায়গায় দেখা যাবে যেখানে 1 বছর আগে আমি নেমে এসেছিলাম। আমি বললাম, ছোট্ট বন্ধু, আমাকে বলো এইসব দুঃস্বপ্ন, এই তারা, সাপের সাথে কথা বলা, নির্দিষ্ট জায়গা, সব দুঃস্বপ্ন? কিন্তু সে উত্তর না দিয়ে আমাকে বলল, যা গুরুত্বপূর্ণ তা কখনো চোখে দেখা যায় না। হ্যাঁ, আমি তো জানি। এটা ফুলের মতোই। তুমি যদি কোনো ফুলকে ভালোবাসো, যা তা একটি তারায় বাস করে, এবং রাতের আকাশে তোমার কাছে অনিন্দ্য সুন্দর হয়ে যাবে সে। প্রতিটি তারাই প্রস্ফুটিত ফুলের সম্ভার নিয়ে আবির্ভূত হবে তোমার কাছে। হ্যাঁ, আমি তা জানি। এটা পানির মতোই। পুলি, রশি এবং বালতির সাহায্যে যে পানি তুলে তুমি আমাকে পান করতে দিয়েছিলে তা ছিল গানের মতো সুন্দর। তোমার জানো তোমরা জানো নিশ্চয়ই কত সুন্দর ছিল। হ্যাঁ, জানি। এবং রাতে তুমি আকাশের দিকে তাকাবে, আমি সেইখানে থাকি যেখানে সব কিছু খুব ছোট ছোট। তাই আমি তোমাকে দেখতে পারবো না ঠিক কোথায় আমার তারাকে দেখান, এটা আমি তোমাকে দেখাতে পারবো না। তোমার জন্য আমার তারা হবে অসংখ্য তারকাদের মধ্যে যে কোনো একটা। আর তাই তুমি স্বর্গের সব তারকাকেই দেখতে ভালোবাসবে। তারা সবাই হবে তোমার বন্ধু, এবং আমি তোমাকে একটি উপহার দেব। সে আবার হাসলো। ছোট রাজপুত্র, প্রিয় ছোট রাজপুত্র, আমি হাসির শব্দ ভালোবাসি,
এটাই আমার উপহার। এটা হবে আমরা যখন পানি খেয়েছিলাম ঠিক তখনকার মুহূর্তের মতোই। কি বলতে চাচ্ছ তুমি? সে বলল, প্রত্যেক মানুষের তারকা আছে, কিন্তু প্রত্যেকের জন্যই তা একই জিনিস না। যেমন ভ্রমণকারী যারা, তাদের জন্য তারকারা পথ প্রদর্শক। অন্য সাধারণ লোকদের কাছে তা আকাশের ক্ষুদ্র আলো ব্যতীত কিছুই নয়। পণ্ডিতদের জন্য তারকাগুলি সমস্যা, আবার ব্যবসায়ী লোকগুলির জন্য এগুলি সম্পদ। কিন্তু সব তারকাই নীরব। তুমি শুধুমাত্র তোমার হবে এইসব তারকাগুলি তোমার মতো করে। তুমি কি বলতে চাচ্ছ? ওই তারকাগুলোর যে কোনো একটিতে আমি থাকবো, যে কোনো একটিতে আমি হাসবো। তখন সব তারকাগুলি হেসে উঠবে। যখন তুমি রাতের আকাশে তাকাবে, তুমি শুধুমাত্র তোমার তারকা থাকবে, যেগুলি হাসতে পারে। সে আবার হাসলো। এটা হবে যেন তারকার পরিবর্তে আমি তোমাকে অসংখ্য ঘন্টা দিলাম, সেগুলো হাসতে পারে। সে আবার হাসলো, কিন্তু দ্রুতই আবার গম্ভীর হয়ে গেল। ছোট রাজপুত্র বলল, আজ রাতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এসো না। আমি বললাম, আমি তোমাকে ছেড়ে যাব না। আমাকে এরকম দেখাবে যে মনে হবে আমি কষ্ট পাচ্ছি, মনে হবে আমি মারা যাচ্ছি। এগুলি দেখতে, তাই এসো না। এগুলো দেখার কোনো মানে হয় না। আমি তোমাকে ছাড়বো না, ছেড়ে যাব না। সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। আমি তোমাকে বলেছি, শোনো, একটা সাপের জন্য। সাপ ভয়ঙ্কর প্রাণী, সে মজা করার জন্য তোমাকে কামড়েও দিতে পারে। আমি তোমাকে ছেড়ে যাব না। কিছুক্ষণ চিন্তা করে সে বলল, এটাও সত্য যে দ্বিতীয় কামড় দেওয়ার মতো পর্যাপ্ত বিষ তার কাছে থাকে না। সেই রাতে আমি তাকে হাঁটতে বের হওয়ার সময় দেখলাম না। সে কোনো শব্দ না করে আমার পাশ থেকে চলে গেল। যখন আমি অনেক খোঁজে তাকে দেখতে পেলাম, তখন সে দ্রুত কিন্তু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছে। আমি তার পাশে গেলে সে শুধু বলল, আহ, তুমি এখানে? সে ছিল দুশ্চিন্তাগ্রস্ত। আমাকে হাত ধরলো এবং বলল, তোমার এখানে আসা ঠিক হয়নি, তুমি কষ্ট পাবে। আমাকে দেখে মনে হবে আমি মারা গেছি, কিন্তু সেটি আসলে সত্য না। আমি কিচ্ছু বললাম না। তুমি বুঝতে পারছো, আমার তারকা অনেক দূরে, আমি এই শরীর নিয়ে সেখানে যেতে পারবো না। এটা অনেক ভারী। আমি কিচ্ছু বললাম না। কিন্তু এটি হবে একটি পুরনো পরিত্যক্ত খোলসের মতো। পুরনো খোলসকে নিয়ে দুঃখ করার কিচ্ছু নেই। আমি কিছুই বললাম না। সে কিছুটা হতাশ হলো, কিন্তু আগের বারের মতো চেষ্টা করলো। তুমি জানো, এটা হবে খুব মজার। আমিও তারকাদের দিকে তাকাবো এবং সব তারকাগুলোতে থাকবো মরিচা পড়া পুলি যুক্ত কুয়া থাকবে সব তারকাগুলোতে। প্রতিটা গ্রহে থাকবে আমার পান করার জন্য নির্মল পানি। আমি কিছুই বললাম না। তা হবে অসাধারণ। তোমার থাকবে 400-500 বিলিয়ন ছোট ঘন্টা এবং আমার থাকবে 500 মিলিয়ন ছোট বিশুদ্ধ পানির ফোয়ারা। সে আর কিছুই বলছিল না, কারণ সে তখন কাঁদছিল। ওই তো, আমাকে আমার মতো যেতে দাও। সে বসে পড়লো, কারণ সে ভয় পেয়েছিল। তারপর সে আবার বলল, তুমি জানো আমার পুলের কথা, আমি তার কাছে দায়বদ্ধ। সে খুব দুর্বল, সে খুব সহজ সরল, তার মাত্র 4টি কাঁটা, কিন্তু সেগুলি তাকে রক্ষা করার ক্ষেত্রে কোনো কাজেরই না। আমি আর দাঁড়াতে পারছিলাম না, তাই বসে পড়লাম। এই তো, এই সব কিছু। সে তখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। তারপর সে দাঁড়ালো, এক পা বাড়ালো। আমি নড়তে পারছিলাম না। তার পায়ের গোড়ালির কাছে হলুদ আলো ঝলসে উঠল। সে নিস্পন্দ হয়ে গেল কিছুক্ষণের জন্য। সে কোনো চিৎকার করলো না। শান্তভাবে গাছ যেমন পড়ে ঠিক তেমনি পড়ে গেল। বালির জন্য কোনো শব্দও হলো না। অধ্যায় 27। এরপর আরও 6 বছর চলে গেছে। আমি গল্প বলিনি কাউকে। আমার পরিচিতরা আমাকে জীবিত ফিরতে দেখেই খুশি ছিল। আমি দুঃখিত ছিলাম, কিন্তু তাদেরকে আমি বললাম আমি ক্লান্ত। এখন আমার দুঃখবোধ কিছুটা কমেছে, পুরোপুরিটা না অবশ্যই, কিন্তু আমি জানি সে তার গ্রহে ফিরে গিয়েছিল, কারণ সে ভোরে তার দেহ আমি দেখতে পাইনি। এটা খুব ভারী শরীর ছিল না, এবং রাতে আমি তারাদের শুনতে পছন্দ করি। এগুলো যেন 500 মিলিয়ন ছোট ছোট ঘন্টা। কিন্তু এখানে একটা বিষয় অসাধারণ। যখন আমি ছোট রাজপুত্রের ভেড়ার জন্য মুখবন্ধ এঁকেছিলাম, তখন চামড়ার হুক দিতে ভুলে গিয়েছিলাম। সে কখনো এটি তার ভেড়ার মুখে বাঁধতে পারবে না। তাই আমি এখন ভাবি যে তার গ্রহে কী হচ্ছে। ভেড়াটা মনে হয় তার ফুলটাকে খেয়ে ফেলেছে, কিন্তু একসময় আমি নিজেকে বলি অবশ্যই না। ছোট রাজপুত্র প্রতি রাতে তার ফুলটিকে গ্লাস গোপ দিয়ে ঢেকে রাখে এবং সে তার ভেড়াটাকে সতর্কভাবে পাহারা দেয়। এই চিন্তায় আমার মন খুশি হয়ে ওঠে। সকালে তারকায় ছড়িয়ে পড়ে নির্মল হাসি।
কিন্তু অন্য সময় আমি ভাবি কেউ হঠাৎ বেখেয়াল হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। ছোট রাজপুত্র যদি কোনো রাতে তার ফুলকে গ্লাস গ্লোব দিয়ে ঢাকতে ভুলে যায় এবং ভেড়া যদি কোনো শব্দ না করে রাতে বেরিয়ে পড়ে, তখন তারকাগুলি আমার মনে হয় আমার জন্য হয়ে উঠতে পারে কান্নায় পরিপূর্ণ। এটা আসলে একটা বড় সমস্যা, বড় একটা রহস্য। আমার জন্য এবং তোমার জন্য যে রাজপুত্রকে ভালোবাসে, এই মহাবিশ্বের কোনো কিছুই এত রহস্যপূর্ণ না। আমরা জানি না যে ভেড়াটিকে আমরা দেখিনি তা ফুলটাকে খেয়ে পেয়েছি কিনা। আকাশের দিকে তাকাও, নিজেকে জিজ্ঞেস করো খেয়েছো কি না। ভেড়াটি ফুলটিকে খেয়েছে কি না, তুমি দেখতে পাবে কিভাবে সব কিছু পরিবর্তিত হয়। কিন্তু কোনো বড় ব্যক্তি সেটা বুঝতে পারবে না। কত গুরুত্বপূর্ণ বিষয় এটা। আমার কাছে এই ছবিটি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দুঃখের ছবি। এটা শুরুর পৃষ্ঠার মতোই, কিন্তু আমি আবার রাখলাম তোমার স্মৃতিতে আবার তুলে দেওয়ার জন্য। এইখানে যে জায়গার যেখানে প্রথম ছোট রাজপুত্রটি পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এবং এখান থেকেই সে অদৃশ্য হয়ে যায়। এটা ভালোভাবে দেখে রাখো, যাতে কোনো দিন আফ্রিকার মরুভূমি ভ্রমণ করলে তুমি জায়গাটা চিনতে পারো। যদি তুমি এই জায়গাটা আসো তাহলে দয়া করে তাড়াহুড়ো করো না, কিছু সময়ের জন্য অপেক্ষা করো ঠিক তারকাটির নিচে। তারপর যদি কোনো ছোট্ট মানুষ আবির্ভূত হয়, যে হাসে, যার সোনালি চুল এবং যে প্রশ্নের উত্তর দিতে চায় না, তাহলে তুমি চিনে নেবে সে আসলে কে। এটা যদি কখনো ঘটে তাহলে দয়া করে আমাকে সান্ত্বনা দিও, আমাকে জানিয়ে দিও সে ফিরে এসেছে। ধন্যবাদ সবাইকে।